আজ বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। সকালে আসমা খালা সহ সব কাজের মানুষদের ছুটি দিয়েছে। মাফতিম নিজেও রোগীর প্রয়োজনে হাসপাতালে আছেন। বাড়িতে নাইয়া পরীকে নিয়ে একাই আছে। চারদিকে শুনশান নীরবতা, নিস্তব্ধ পুরো বাড়ি। বাইরের গেটের কাছে দারোয়ান পাহারায় নিয়োজিত। ভেতরে বসে নাইয়া বই পড়েছে। তার কোলের ওপর বসে আছে পরী। একটু পর পর পরীর বইটা টান দিয়ে নিচ্ছে, আর নাইয়া বুঝিয়ে আবার বইটি নিজের হাতে ফিরিয়ে নিচ্ছে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। নিঃশব্দে পরিবেশ ঘন্টাখানেক পর হয়ে গেল এভাবেই। পড়াশোনা শেষ করে নাইয়াব বিছানায় বসলো। ততক্ষণে পরি ঘুমিয়ে পড়েছে। নাইয়াবও ধীরে ধীরে শুয়ে পড়ল। ঘুম যেন চোখে নেমে আসছিল। ঠিক ঠিক তখনই বাইরে কলিং বেলের শব্দ ভেসে এলো। চমকে উঠল নাইয়াব। মাফতিম সাধারণ সকালে বের হয়ে রাতে বাসায় ফেরে। মাঝে মাঝে দুপুরে খাবার খেতে আসে, কিন্তু আজ সে সময় মতো আসেনি। পরীকে নিয়ে বাইরে খেতে নিয়েছে কোথাও তা জানা নেই নাইয়াবে। তবে পরীকে বাসায় দিয়ে একটু আগেই আবার সেখানে ফিরে গেছে হসপিটালে। তাহলে এখন কে এলো? নাইয়াবের কপালে চিন্তায় ভাঁজ পড়ল। সে বিছানা থেকে নামলো। খালি পায়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বিছানা থেকে নেমে লিভিং এরিয়ে এলো নাইয়াব। আস্তে আস্তে পা ফেলে লিভিং রুমে বড় কাঠের দরজা খুলল সে। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মাঝারি বয়সের মহিলা, সঙ্গে একটি মেয়ে। মেয়েটাকে চিনতে পারল নাইয়াব, যদিও তার নাম জানে না। সেদিন রান্নাঘরে সে মেয়েটি তাকে ধাক্কা দিয়ে গরম পানির ওপর ফেলে দিয়েছিল। এই সেই মেয়ে। নাইয়াব একটু সরে দাঁড়ালো। মেয়েটার সঙ্গে এই বাড়ির পরীর কোনো সম্পর্ক আছে বোধহয়। তাই কোনো প্রশ্ন না করে তাদের ভেতরে ঢোকার সুযোগ করে দিল সে। মহিলাটি নিঃশব্দে ঘরে ঢুকে পড়ল। চারদিকে একবার তাকিয়ে হঠাৎ মুখটা গম্ভীর হয়ে গেল, কিন্তু কিছুই জিজ্ঞেস করলো না। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেল মাফতিমের রুমের দিকে। নিচে দাঁড়িয়ে থেকেই নাইয়াব তার চলার ভঙ্গি লক্ষ্য করছিল। মাঝবয়সী সেই মহিলাটি বেশ আধুনিক, গায়ে কালো কুর্তি, হাতে দামি স্ট্যান্ডব্যাগ, ব্রেসলেট ও আংটিসহ নানান অলংকার। মেয়েটিও তার পেছনে পেছনে উঠল। নায়াব নিজেও গেল তাদের পেছনে পেছনে। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি ঘুমন্ত পরীকে টেনে তুলে নিল। নায়াব বাধা দিতে এগিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় পরী চমকে উঠে কান্না শুরু করলো। নায়াব দৌড়ে কাছে যেতেই মহিলাটি তাকে এক ঝটকায় সরিয়ে দিল। নায়াবের হাত ছিটকে সরিয়ে দিল অন্যত্র, আর সে পরীকে নিজের কোলে তুলে নিয়ে দৃঢ়ভাবে। পরী তখন মহিলাটির মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। পরী শান্ত পরিবেশে ভেঙে হঠাৎই হিকি তুলে পরীকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল মহিলাটি। নায়াব কিছুই বুঝে উঠতে পারছিল না, তবে ভেতরে ভেতরে অজানা এক ভয় তাকে গ্রাস করলো। মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। আতঙ্কে তার মাতৃহৃদয় ধুকপুক করে উঠল। পরীকে নিজের বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছিল তার। এই ভয়ানক পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলাবে, কিভাবে অচেনা এই মহিলার কাছে থেকে পরীকে ফিরিয়ে নেবে, কিছুই বুঝে উঠতে পারছিল না সে। অথচ পরী নিজেই মহিলাটির সঙ্গে স্বাভাবিক আচরণ করছিল। তাই ইচ্ছে থাকলেও জোর করে তাকে নিতে পারছিল না নাইয়াব। নিষ্পামভাবে মহিলাটি সে পিছু নিল। পরী না থাকলে তার সম্পূর্ণ দায়িত্ব নাইয়াবের ওপর। কোনোভাবেই সে পরীকে একা ছাড়তে দিবে না, মানুষটি যেই হোক না কেন। মাফতিমের কথা মতো মনে পড়তেই বুক শক্ত করলো সে। কাউকে সে বিশ্বাস করে না। মহিলাটি পরীকে নিয়ে লিভিং রুমে মেইন ডোরের দিকে এগিয়ে গেল। এতক্ষণে পরিস্থিতি ভয়াবহ টের পেল নায়াব। সামনে কি হতে যাচ্ছে তা যেন হঠাৎ পরিষ্কার হয়ে গেল তার কাছে। দ্রুত দৌড়ে গিয়ে মহিলার সামনে দাঁড়িয়ে পট আটকালো সে। মহিলাটির সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে উঠল। তোমার সাহস কি করে আমার পট আটকে দাঁড়ানো? সরে দাঁড়াও। নায়াব সরে দাঁড়ালো না। পরীর দিকে হাত বাড়িয়ে কাপা গলায় বলল, ওকে আমার কাছে দিন। ও কোথাও নিয়ে যাচ্ছেন? পরী, আম্মু আমার কাছে আসো। ঘুমান্ত পরীর পরিস্থিতি বুঝতে পারছিল না। নায়াবের অস্বস্তিতা টের পেলেও সে মহিলার কাছ থেকে নড়ল না। আতঙ্কে নায়াব জোর করে পরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। পাশে দাঁড়ানো মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নায়াব সোফার উপর পড়ে গেল। বাড়ি তখন সম্পূর্ণ ফাঁকা। সাহায্য করার মতো কেউ নেই। দ্রুত উঠে দাঁড়ালো সে। ততক্ষণে মহিলাটিকে পরীকে নিয়ে গাড়ি থেকে
বাড়ি থেকে বেরিয়ে গেল। নায়েব দৌড়ে তাদের পিছু নিল। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। তবুও আকুল হয়ে বলতে লাগলো, দয়া করে প্লিজ, ওর বাবা আসলে সব বুঝিয়ে বলবেন। আমার কাছ থেকে ওকে নিয়ে যাবেন না। একটু অপেক্ষা করুন, 1 ঘন্টা, শুধু 1 ঘন্টার অপেক্ষা করুন। কিন্তু মহিলাটি একবারও ফিরে তাকালো না। উল্টো তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে? তুমি একজন রক্ষিতার মতোই থাকো। ভুলেও আমার নাতির বিষয়ে নাক গলাতে আসবে না। তোমার মালিককে নিয়ে থাকো তুমি। বলে দিও মাফতিমকে নিজের ইচ্ছে থাকে যাকে এনেছিল এখন তার সঙ্গে থাকুক। আমার নাতনি আমার কাছেই ভালো থাকবে। কথাগুলো শুনে থমকে গেল নাইয়াব। নিজের সম্পর্কে এমন নোংরা শব্দ বরাবর শুনে তার চোখ ভরে উঠল পানিতে। অপমান আর ঘৃণায় বুকটা ভেঙে যেতে লাগলো। তবুও সে থামলো না। আবারও অনুরোধ করলো পরীকে ফিরিয়ে দিতে। কিন্তু পাশে থাকা মেয়েটি বিরক্ত হয়ে তাচ্ছিল্যর হাসি হেসে বলল, তুমি এত বেহায়া কেন বলো তো? ঠিক কি করলে একটু লজ্জা হবে তোমার, বলো? আমার মম বললো তো তোমাকে পরীকে সে দেবে না তোমার কাছে, তবুও কেন আমাদের আটকাচ্ছ? আমার তো ভাবতে অবাক লাগছে। তোমার মতো বেশ্যার কাছে মাফতিন পরীকে রাখলো কি করে? কে জানে এতদিন পরীকে ঠিক কি কি শিখিয়েছে। মেয়েটির কথা থমকে গেল নাইয়াব। স্থির, শূন্য, অনুভূতিহীন দৃষ্টিতে দাঁড়িয়ে রইল সে। সময় পেরিয়ে গেছে 2 ঘন্টা। পরীকে নিয়ে তারা অনেক আগে চলে গেছে। অথচ নাইয়াব তখনও ফ্লোরের ওপর নিস্তব্ধ হয়ে বসে আছে। আশেপাশে কোনো দিকে যেন তার খেয়াল নেই। কপালে আঘাত লাগার অবস্থায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া অশ্রু শুকিয়ে লবণের দাগ হয়ে রয়ে গেছে সেখানে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। আলোকে সরিয়ে অন্ধকার নিজের রাজত্ব বিস্তার করলো চারদিক দিকে। কঠিন তখনই বাড়িতে প্রবেশ করলো মাফতিন। ধীরে স্থির পদক্ষেপ। ভেতরে ঢুকতে তার চোখে পড়ল নাইয়াবের বিধ্বস্ত অবস্থা। থমকে গেল সে। পর মুহূর্তে দৌড়ে গেল নাইয়াবের কাছে। কপালে জমাট বাঁধা রক্ত দেখে কাপা হাতে তাকে ধরে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে এখানে বসে আছো কেন? রক্ত কেন? কথা বলছো না কেন? মাহাতিম চারপাশে তাকালো। কোথাও কেউ নেই। অথচ নাইয়াবের একা থাকার কথা নয়। তার সঙ্গে তো তাদের মেয়ে থাকার কথা। পরী কোথায়? প্রশ্নটা মনে উঠতে তার হৃদয় ধক করে উঠল। আতঙ্কে চারদিকে তাকিয়ে সে নাইয়াবের কাঁধ ঝাঁকিয়ে উঠল। এই মেয়ে, শোনো নাইয়াব, ওঠো। পরী কোথায়? আমার মেয়ে কোথায়? কথা বলছো না কেন? মাফতিমের চিৎকারে হঠাৎ ভেঙে পড়ল নাইয়াব। বুকটা এক আর্তনাদ বেরিয়ে এলো তার ভেতর থেকে। মুহূর্তে যেন চারপাশ স্তব্ধ হয়ে গেল। মাফতিম নিজেও থমকে গেল সেই হৃদয় বিদারক কান্না শুনে। তাদের বিয়ের দিনও নাইয়াবকে কাঁপতে দেখেনি সে। মানুষের অপবাদ আর অভিযোগে ভেঙে পড়েছিল মেয়েটি। কিন্তু আজকে এই কান্না সেই দিনের কান্নার তুলনায় যেন কিছুই নয়। মাফতিম কাপা গলায় আবারও প্রশ্ন করল, কণ্ঠে আতঙ্ক স্পষ্ট, কি হয়েছে পরী? কোথায়? বলো, আমার মেয়ে কোথায়? হিসকি তুলতে তুলতে নায়াব ফিসফিস করে বলল, নিয়ে গেছে। মাফতিন যেন পাথর হয়ে গেল। তার শক্ত দেহ মুহূর্তে স্থির হয়ে গেল। কঠোর হৃদয় ভয়ে কেঁপে উঠল। শুকনো ঢোক গিলল সে। কাপা কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, কে নিয়ে গেছে? নাইয়াব কান্নায় হিসকি দিয়ে দিতে বলল, চিনি না। মাফতিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ নিজেকে সামলে রাখার মানুষটার মুহূর্তে বদলে গেল। রাগে তার চল শক্ত হয়ে উঠল। নাইয়াবের মুখ শক্ত করে চেপে ধরে হিস হিস করে বলল, তুমি বেঁচে থাকতে আমার মেয়েকে কে নিয়ে গেল? যেতে পারলে না সঙ্গে? কিভাবে কিভাবে সাহস হলো তোমার এখানে বসে থাকার? জবাব দাও, আমার মেয়ে কোথায়? তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। যত দ্রুত সম্ভব আমার মেয়েকে আমার সামনে নিয়ে আসবে। কথা বলো নাইয়াব। নাইয়াব কোনো কথা বলছে না। সে স্থির দাঁড়ানো। মাপতিমের রাগ তাতে চরম পর্যায়ের অস্থির। বিমূঢ় দণ্ডময় গম্ভীর মুখশ্রী সহত ধমক ছিল নাইয়াবের উদ্দেশ্য, এই মেয়ে। কথা বলো, কে নিয়ে গেছে ওকে? কার সঙ্গে গেছে সে? এই মেয়ে, কথা বলছো না কে?
কেন? মাপতিম ২ পা পিছিয়ে গেল, নিজের মাথায় চুল ২ হাতে খামচে ধরে ধুপধাপ লাথি বসালো সামনে থাকা সোফার উপর। ধাক্কার লেগে কিছুটা পিছিয়ে গেল সোফাটি। মাপতিম অসহায় বোধ করলো এ যাত্রা। অস্বস্তি ও শূন্য অনুভূতির সাথে বলল, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তোমার মতো মেয়েকে বিশ্বাস করে আমার মেয়ের দায়িত্ব দেওয়া আমার বোঝা উচিত ছিল। চাইলে আমি যাকে তাকে আমার মেয়ের মা বানাতে পারি না। মায়ের দায়িত্ব সবাই পূর্ণ করতে পারে না। হ্যাঁ, তুমি আমার মেয়ের মা হওয়ার কোনো যোগ্যতা রাখো না। আমি ভুল করেছি। নিজের মেয়েকে তোমার দায়িত্ব রেখে তুমি আমার মেয়েকে একা ছেড়ে দিয়েছো। মাপতিন বসে পড়লো ফ্লোরে, চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রুকণা। দানা ভাড়া দেখলো সে সব কম্পন শরীরখানা শান্ত করে আস্তে আস্তে উত্তর দিল, ওই মেয়েটা। মাপতিন উঠে দাঁড়ালো, উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, কোন মেয়ে? ওই মেয়েটা যার নাম আমি জানি না। তবে ওই দিন কোন দিন? দ্রুত বলল। মাপতিমের গলায় উত্তেজনা স্পষ্ট। নাইয়া ভয়ে ভেঙে পড়া কণ্ঠে বলল, সেই দিন আমার হাত পুড়িয়েছিল। বাসায় যে মেয়েটা ছিল সেই মেয়েটা। মাপতিম সঙ্গে সঙ্গে বুঝে গেল নাইয়াব নুসাইবার কথা বলছে। তবুও সে নিশ্চিত হওয়ার জন্য নাইয়াবকে পুনরায় শুধালো, নুসাইবার কথা বলছো? লম্বা মডার্ন ড্রেস পরা মেয়েটি? নাইয়াব মাথা নাড়ালো। মাপতিন পুনরায় প্রশ্ন করলো, তাকে কখন গেছে? নাইয়াব ভয়ে সংকুচিত হয়ে আসতে বলল, ঘণ্টাখানেক আগে। মুহূর্তে মাপতিনের রাগ আরও তীব্র হয়ে উঠল। রাগে তার চোখ যেন অন্ধকার হয়ে এলো। আশেপাশে পায়চারি করতে করতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর ক্ষুদ্র গলায় বলল, ইডিয়েট মেয়ে। এই ভরসায় আমি আমার বাচ্চাকে তোমার কাছে রেখে যাই? একটা ছোট বাচ্চাকেও সামলাতে পারো না? নিয়ে তো গেছেই। আমাকে জানিও নি কেন? ঘণ্টাখানিক ধরে বসেছিলে, লজ্জা করে না তোমার? নায়েব ভয়ে পিছিয়ে গেল। চোখের পানি ২ হাতে মুছতে মুছতে আসতে বলল, ফোন নেই আমার কাছে, আপনাকে জানাবো কিভাবে? মাপতিম রাগে ফেটে পড়ল। অসহ্য! একটুও কমন সেন্স নেই তোমার। তোমার কাছে ফোন নেই, পাশে ল্যান্ডলাইন ছিল, সেখান থেকে ফোন করতে পারলে না, নাকি অজুহাত দিচ্ছ? নাই নাইয়াব তখনও কাঁদছে, থামতেই পারছে না। কান্নার মাঝে বলল, আপনার নাম্বারও তো নেই আমার কাছে, ফোন দেব কিভাবে? মাপতিম হঠাৎ চুপ হয়ে গেল। দ্রুত পায়ে গিয়ে কি যেন করলো। কিছুক্ষণ পর নিচে নেমে বাইরে যেতে যেতে বলল, আমি গিয়ে নিয়ে আসছি। নাইয়াব দেরি করলো না। চোখের পানি মুছতে মুছতে দ্রুত মাপতিমের পেছনে বেরিয়ে এলো। মাপতিমের গাড়িতে উঠে বসলো। নাইয়াব পিছনে সিটে বসলো। মাপতিম দেখেও যেন দেখলো না তাকে। সে নিজের মতো স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। আলো আধারিত অন্ধকার এলাকা, চারপাশে ঝিঝি পোকার ডাক, শহর পেরিয়ে গ্রামের নিস্তব্ধ পরিবেশ। আশেপাশে বাড়িগুলোতে বাতি জ্বালিয়ে পিটপিটিয়ে নিয়ম নিয়ন বাতি হালকা আলোতে দেখা যাচ্ছে রাস্তার দাঁড়ানো পশুগুলোকে। চোখ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। নাইয়া ভয়ে জড়িয়ে গেল গাড়ির সাথে। সামনে ড্রাইভিং মাত্র থাকা মাপতিমে সেসব নজর নেই। সে দ্রুত বেগে গাড়ি চালাতে ব্যস্ত। রাস্তা যেন ফুরায় না, অথচ বুকটা খাঁকা করছে শূন্যতায়। ২০ মিনিট পর গাড়ি থামলো তার গন্তব্যে। মাপতিন গাড়ি থেকে বেরোতে নাইয়াব নিজেও নামলো গাড়ি থেকে। আশেপাশে চোখ বুলিয়ে ধ্রুবন কুণ্ঠিত হলো তার। চারদিকে ঝাঁ চকচকে লাইটিং, ছোট বড় নানান হোটেল, রেস্তোরাঁ, রং বেরঙের জামা পরিহিত অসংখ্য মানুষ। ছোট ছোট মরিচবাতি আলোতে নদীর পানি আলোয় চিকচিক করছে। নায়াব চোখ ঘুরিয়ে দেখলো এই জায়গাটা আশেপাশে মানুষজন দেখে খুব সহজেই ধারণা করতে পারে না এটা ঘোরার কোনো জায়গা। তাই মানুষের এত ভিড়। তবে মাপতিম তাকে নিয়ে এখানে কেন এলো বুঝতে পারল না সে। গাড়ির ডোর লক করে নাইয়াবের দিকে ঘুরে তাকালো মাপতিম। নাইয়াব তখন উৎসুক দৃষ্টিতে আশেপাশে নজর ফেলেছে। মাপতিম মুখ ফুটে কিছু বলল না তাকে। নাইয়াবের ছোট নরম হাতখানা নিজের পুরুষালী শক্ত হাতে মাঝে আবদ্ধ করে জনমাপূর্ণ জায়গার দিকে এগুলো। অসংখ্য মানুষের ছোঁয়া থেকে নাইয়াবের ছোট শরীরে সরিয়ে নিয়ে গিয়ে দাঁড়ালো দোতলার একটি বাড়ির সামনে। নাইয়াবের দৃষ্টি তখনও মাপতিমের হাতে, যেখানে নিজের মেলায়েম হাতখানা আবদ্ধ।
মাপতিম দাঁড়ালো না দুদণ্ড, নিজের দৃঢ় গম্ভীর্যর সাথে ভেতরে প্রবেশ করলো। ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, তবে দরজা খোলা যেন তার আগমনের পথ আগে থেকেই করা। মাপতিন বাড়ির আরও ভেতরে ঢুকলো, আশেপাশে নজর বুলিয়ে উচ্চস্বরে ডাকলো, পড়ি পড়ি, আম্মু বাইরে আসো, পাপা তোমায় নিতে এসেছে, জলদি আসো মা। মাপতিম আবার ডাকলো, আবারও কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। চারপাশে অস্থির দৃষ্টিতে সে কোথাও নেই। নাইয়াব তখন মাপতিমের পেছনে দাঁড়িয়ে আছে, মাপতিমের মতোই সেও উৎসুক করছে পরীকে এক নজর দেখার আশায়। বারবার আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে সে। মাপতিন আবারও ডাকলো, পরী, পাপা এসেছে, তাড়াতাড়ি এসো, না হলে পাপা কিন্তু চলে যাবে। মাপতিন আবার ডাক ছুড়ল মেয়ের উদ্দেশ্য। তার ডাক প্রতিধ্বনিত হলো শূন্য বাড়ির আনাচে কানাচে। মাপতিমের ডাকে কেঁপে উঠল দোতলার প্রত্যেকটি ঘর। সাইমা রহমান, বাড়ির একমাত্র মালিক, ঢাকা শহর থেকে অনেক দূর পদ্মা নদীর মাওয়া তীরে অবস্থিত এই ছোট বাসাটি তার স্বামীর খুব শখ করে বানিয়েছিল। উদ্দেশ্য বউ বাচ্চা নিয়ে ভালো সময় কাটানোর। স্বামী মরে যাওয়ার পর এই প্রাকৃতিক পূর্ণ জায়গায় সে নিজেই বসবাস গড়েছে। জীবনের বাকিটা সময় এখানেই না হয় শেষ করবে সায়রা রহমান। পরি বিছানায় বসে আছে, বাবার ডাকে ছটফট করে উঠল। সাইমা রহমান দেখলো সে বিছানা থেকে পরীকে কোলে তুলে নিয়ে পা বাড়ালো করিডরে। নিচে মাপতিন তখনও উৎসুক হয়ে মেয়েকে খুঁজছে। মেয়েকে খোঁজার তাগিদ চোখ ঘোরাচ্ছে এরা এপাশ ওপাশ। সাইমা রহমান তখন নিঃশব্দে সিঁড়ি দিয়ে নামছে। মাপতিন তখন পুনরায় হাঁক ছুড়বে মেয়ের উদ্দেশ্য। তখনই সাইমা রহমান তাকে থামিয়ে দিল। উচ্চ আওয়াজে গম্ভীর স্বরে বলল, আস্তে কথা বলো মাপতিন, এটা ভদ্রলোকের বাসা, কোনো বাজার নয় যে তুমি তোমার গলা ছুড়বে এখানে। মাপতিন থেমে গেল সামনে সাইমা রহমানের কোলে। নিজের একমাত্র মেয়েকে দেখে স্বস্তির শ্বাস ফেলল সে। ছটফট করে সাইমার কোল থেকে পরীকে নিজের কাছে টেনে নিল। মেয়ের মাথাটা জড়িয়ে ধরলো নিজের বুকের উপর, চেপে রাখলো কিছুক্ষণ। আহ শান্তি! এতক্ষণ মেয়েকে না দেখে বুকটা যেন মুচড়ে উঠছিল তার। অচেনা আকাঙ্ক্ষা ভয়ে মাপতিন শ্বাস ফেললো। পেছনে দাঁড়িয়ে থাকা নাইয়াব তখনও স্থির। বাবা মেয়ের ভালোবাসায় মুগ্ধ সে। তবে সাইমা রহমান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রাগে তার চোয়াল শক্ত। কুণ্ঠিত রাগ দমন না করে প্রেরণা করলো মাপতিমের দিকে। বাঁশখাই গলায় বলল, মেয়েকে দেখা শেষ হলে নিজের রক্ষিতাকে নিয়ে বিদায় হও মাপতিন। সাইমা রহমানের কথায় শেষ হতে না হতেই হুঙ্কার ছুড়ল মাপতিন, মুখ সামনে কথা বলুন মিসেস ইয়ামিন। নাইয়াব আপনার মেয়ের মতো নষ্টা নয় যে আপনি তাকে রক্ষিতা বলতে পারেন। মাপতিন আওয়াজ নিচে, মিসেস ইয়াসমিন। মাপতিমের শরীর কাঁপানো, হুঙ্কারে কেঁপে উঠল নাইয়াব। কোলে থাকা পরী কেঁদে উঠল তৎক্ষণাৎ। নাইয়াব পরীকে কাঁদতে দেখে ছিনিয়ে নিল মাপতিমের কোল থেকে। পরী মিশে গেল নাইয়াবের শরীর সাথে। মাপতিম তখনও রাগে ফুঁসছে, তবে তার রাগে টেপে একটুও দমল না সাইমা রহমান। গুরু গম্ভীর মহিলা নিজের দম্পতিকার বজায় রাখতে নাইয়াবকে হীন করতে তাচ্ছিল্য করে বলল, কার সাথে কার তুলনা করছো মাপতিন? ওই নোংরা মেয়ের সাথে আমার মেয়ের তুলনা করছো? কথাটা হাস্যকর নয়। মাপতিম হাসলো। দূরে দাঁড়ানো পরীকে কোলে নিয়ে দাঁড়ানো নাইয়াবের দিকে তাকিয়ে বলল, ভুল করছেন মিসেস ইয়াসমিন, আপনার মেয়ের মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে আমি নাইয়াবের তুলনায় মরে গেলেও করব না। মাপতিন, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আপনাকে ভুলি কি করে বলুন তো মিসেস ইয়াসমিন? আমার জীবনের আশার অভিশাপের মা আপনি। আপনাকে কি ভোলা যায়? সাইমা রহমান গম্ভীরভাবে তাকালো মাপতিমের চোখে চোখ রেখে বলল, আমি কি শুধুই তোমার শাশুড়ি, তোমার খালা নই? মাপতিম কাট উত্তর করল, না, যেদিন নিজের মেয়েকে, আমার দুধের বাচ্চাকে রেখে নিয়ে এসেছিলে, সেই দিন খালা নামক সম্পর্ক হারিয়ে ফেলেছেন আপনি। সাইমা রহমান চুপ করে গেলেন মাপতিমের কথায়। পুরনো স্মৃতি মনে করে অনুশোচনায় পিষ্ট হলো বুক। মাপতিন হাসলো মনে মনে। পেছন ঘুরে নাইয়াবের কাছ থেকে
পরীকে নিজের কোলে তুলে নিয়ে নাইয়াবের হাত ধরে দরজার দিকে এগোতে লাগলো। হঠাৎ সাইমা তিক্ত কথায় থেমে গেল। মাফতিমের পা থেমে গেল, তার পা। তিনি তীব্র কণ্ঠে বলল, আমার নাতিকে রেখে যাও মাফতিন। আমি চাই না ছোট ওই বাচ্চা তোমাদের কোনো নষ্টামির মধ্যে বড় হোক। আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। ওর বাবা একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে আছে। এটা ওর ছোট মনকে প্রভাবিত করুক। কথাগুলো একবার, দুইবার, বারবার কানে বাজতেই লাগলো মাফতিমের। একই কথা বারবার শুনে হিংস্র হয়ে উঠল পুরুষা ভয়। প্রতিটি শব্দ যেন আগুন হয়ে জ্বালিয়ে দিচ্ছে তাকে। মুহূর্তে তার রাগ আকাশ ছোঁয়া হয়ে উঠল। নিজের কোলে থাকা মেয়েটিকে দ্রুত নাইয়াবের হাতে তুলে দিয়ে সামনে থাকা টেবিলের দিকে এগিয়ে গেল সে। টেবিলের উপর থাকা রানাসহ সব জিনিস এক ঝটকায় ছিটকে ফেলে দিল দূরে। রাগে শরীর কাঁপতে কাঁপতে হুঙ্কার তুলে বলল, শুধুমাত্র শুধুমাত্র আমার মায়ের আদরে ছোট বোন বলে আপনাকে কিছু বলিনি, নাইলে আপনারই নোংরা কথার জন্য আপনাকে ধ্বংস করতে আমি মাফতিন একবারও ভাবতাম না। মাফতিমের চোখ লাল হয়ে উঠল। দূরে দাঁড়ানো ছলছল চোখে দাঁড়িয়ে থাকা নাইয়াবের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, কার সম্পর্কে অবৈধ বলছেন আপনি? আমার আমার সম্পর্কে কেন? সে থামল না, আরও কঠিন স্বরে বলল, যেদিন সম্পত্তির লোভে নিজের মেয়ের অন্য একজনের সঙ্গে নষ্টামি করতে বাধা দেননি, সেই দিন কোথায় ছিল আপনার নীতিবোধ? তখন এসব নষ্টামি মনে হয়নি। মাফতিমের কথায় চুপ হয়ে গেল সাইমা রহমান। কিন্তু মাফতিম থামল না। কি হলো, চুপ কেন? উত্তর দিন। আমার মেয়ে ভুল করে থাকলেও তুমি কি খুব চরিত্রবান কাজ করছো? নিজের বাসায় একটা মেয়েকে রেখে ঘরের ভেতরে আবারও চিৎকার করে উত্তেজনায় ছড়িয়ে পড়ল। সাইমা রহমানের দিকে তাকিয়ে মাফতিন তাচ্ছিল্য সুরে বললেন, ভুল করেছেন মিসেস ইয়াসমিন। আমি মোটেও এতটা নিচে নামিনি। আমি আপনার মেয়ের মতো পরক্রিয়ায় লিপ্ত নই, আর না তো কোনো নষ্ট সম্পর্কের সাথেও জড়িত। মাফতিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দূরে দাঁড়ানো নাইয়াফের দিকে। হাতের ইশারা নাইয়াফের দিকে আঙুল তুলে বলল, ওই মেয়েটার উপর পূর্ণ অধিকার আছে আমার। তা আর আমার উপর ওর নিজের। শুধুই ওর অধিকার। বিয়ে করা বউ হয় সে আমার। ৩ কবুল পরে বিয়ে করেছি আমি তাকে। তাই আমাদের এই পবিত্র সম্পর্ককে নষ্টামি নাম দিয়ে কলঙ্কি করবেন না, খবরদার। মাফতিমের কথায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল সাইমা রহমান। ততক্ষণে নুসাইবা এসে দাঁড়িয়েছে তার পেছনে। মাফতিমের কথায় তারা দুজনেই চমকে উঠল খুব। নুসাইবা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বুক পিঞ্জরে ব্যথায় অনুভব হলো তার। মাফতিমের কথাটা বলে দাঁড়ানো না একদণ্ড নাইয়াফের হাতখানা ধরে বাইরে বের হয়ে গেল। অন্যদিকে নাইয়াফের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল মাফতিমের কথা শুনে। মুহূর্তে যেন তার বুকের ভেতর জমে থাকা ভার নেমে গেল। কঠিন রুদ মানুষটা ভেতরে হঠাৎ অন্য এক মানুষে দেখতে পেল সে। মাফতিমের বলা প্রতিটি শব্দ যেন নিজের অস্থির নতুন করে খুঁজ পেল সে। মন কাঠুরিতে জমে থাকা মাফতিমের শক্ত বাণী ভুল বলল তখনই। ঠোঁটের কোণে মৃদু হাসি ছোঁয়া খেলে গেল। মাওয়াল একটি আধুনিক হোটেলে বসে আছে মাফতিন। হাতে থাকা ফোনের নজর তার কোলে ছটফট করছে ছোট পরি। বারবার নড়াচড়া করে নিচে নামতে চাইছে সে। সামনে নায়াব বসে আছে কৌতূহলী চোখে, আশেপাশে তাকাচ্ছে। তার চারদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। ঢাকা ঢাকার খুব কাছে হওয়ায় এখানে ঘুরতে আসে অসংখ্য মানুষ। তাই রাতের বেলা জায়গাটা আবেশ যেন কয়েক গুণ বেড়ে যায়। আলো, মানুষের ভিড় আর খাবারের গন্ধ মিলিয়ে এক অন্যরকম বাস্তবতা। জাতীয় মাছ ইলিশকে ঘিরে এক অনন্য বেগে জড়িয়ে আছে এই জায়গাকে কেন্দ্র করে। তাই ইলিশ পাগল মানুষকে ঘিরে এত সাজসজ্জা। সারাদিনের তিক্ততা মন বিষিয়ে আছে সবার। তাছাড়াও মেয়েকে হারিয়ে ছন্নছাড়া মাফতিন নিজের অজান্তেই আঘাতে পিষ্ট করেছে নাইয়াবের মনে। ছোট একটা মেয়েকে নিজের উন্মাত্রাগে বশীভূত করায় সে অনুতপ্ত। তাই তার মন ভালো করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা এখানে
আসা। মাফতিন ফোন থেকে চোখ তুলে নাইয়াবের দিকে তাকালো। নাইয়াব চেয়ারে বসে সামান্য কুঁজো হয়ে আছে, শরীরটা একপাশে বেঁকে। দৃশ্যটা দেখে মাফতিন হালকা হাসলো। নাইয়াবের উদ্দেশ্য আস্তে করে বলল, এই মেয়ে, সোজা হয়ে বসো, বারবার বেঁকে যাচ্ছ কেন? মাফতিন বাঁকা চমকে উঠল নাইয়াব। দ্রুত নিজেকে সোজা করে ঠোঁট বাঁকিয়ে ভেংচি কাটলো মাফতিনকে। বিড়বিড় করে স্পষ্ট করলো, আপনার হাড় বাঁকা। মাফতিন ভ্রু কুঁচকে তাকালো। কি বললেন? নাইয়াব এবার স্পষ্ট করে বলল, কানে শুনতে পাচ্ছেন না নাকি? এক কথা কতবার বলবো? বলেছি তো আপনার পাঁজরের হাড় বাঁকা। কথাটা শুনে মাফতিন থমকে গেল। নাইয়াব কি বলতে চাইছে ঠিকই বুঝলো, কিন্তু মেয়েটা যে না ভেবে কথাগুলো বলে ফেলেছে। হঠাৎ অদ্ভুত এক পূর্ণ অনুভূতি ধাক্কা দিল তার ভেতরে। নাইয়াবের অনুভূতিপূর্ণ কথাগুলো যেন গেঁথে রইল তার অজান্তেই। রাত কেটে বেলায় বেয়ে ৯টা। নিজের বিছানায় শুয়ে মুছড়ামুছড়ি করছে নাইয়াব। গত রাতে খাওয়ায় দাওয়ায় করে বাসায় আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তার ফলরূপ বিছানায় পড়ে 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 ঘুমাচ্ছে মেয়েটা। আলসেমি সেরে বিছানার উপর উঠে বসে নাইয়াব মাথার চুলগুলো হাত খোপা করে বেডসাইড টেবিলে উঠে কাঠে তৈরি কাটা নিয়ে লাগিয়ে নিল খোপা। একইভাবে রাতভর বিছানা ছিটিয়ে ছিটিয়ে থাকা অবহেলিত ওনাটাও গায়ে জড়িয়ে বিছানা থেকে পা নামিয়ে মাটিতে রাখলো। সামনে থাকা দেওয়ালে ঝুঁকতে থাকা ঘড়িতে নজর বুলিয়ে চোখখানা চরগাছ। বেলা ৯টা বাজে, অথচ এখনো তার ফ্রেশ হয়ে খাওয়া বাকি। ক্লাস 10টায়। শুরু করবে কিভাবে সে? কেউ তাকে ডাকলো না কেন? নাইয়াব দৌড়ে ওয়াশরুমে গেল। কোনো মতে দাঁত ব্রাশ করে মুখে হাত পা ধুয়ে মেরু কালার বোরকা জড়ালো গায়ে। ঠিক পরনে মিনিটে পর শেষ করে মাফতিমের রুমের সামনে গেল। দরজা ধাক্কা দিয়ে একটু জায়গা দিয়ে মাথা বের করে উকি ঝুঁকি মারা শুরু করলো। প্রায় 5 মিনিট পুরো রুম নজরে বুলিয়ে যখন বুঝলো মাফতিন পুরোই দুজনে একজনও ভেতরে নেই, তখনই নিচে নেমে আসলো। পরি তখন বাবার কোলে চুপটি করে বসা, চোখখানা অভিমানী দৃষ্টি, ঠোঁট যুগল কেঁপে কেঁপে উঠছে বারে বারে, যেন এক্ষুনি কেঁদে ভাসাবে। মাফতিনের হাতে ভাতের থালা, মেয়েকে খাওয়াতো নানান তোড়জোড় অযথা। মেয়ে তার খেত নারাজ। ফলাফল ছোট মেয়েটাকেও ছাড়ছে না সে। বারবার ধমক ছুড়ছে মেয়েকে। বাবার ধমকে মেয়ের অভিমান দেখে কে? নাইয়া ফাঁসলো দুজনের কাণ্ড দেখে। দ্রুত মাফতিমের পাশে থাকা চেয়ারে টেনে বসে পড়লো তৎক্ষণাৎ। মাফতিন ঘুরে তাকিয়ে দেখলো একবার তাকে, তারপর পুনরায় মেয়েকে খাওয়াতে লেগে গেল। মাফতিমের চওড়া পিঠে গঠনে নাইয়াব পরীকে দেখতে পেল না, তাই মাথার সামনের দিকে ঝুঁকিয়ে পরীর দিকে তাকালো। পরী নিজেও খেয়াল করলো নাইয়াবকে। তৎক্ষণাৎ মাফতিমের কোল থেকে ঝাঁপিয়ে পড়লো নাইয়াবের কোলে। নাইয়াব দু হাতে ঝাপটে ধরলো তাকে। আহ্লাদি পরী নাইয়াবের কোলে গিয়েই মুখ দিয়ে কান্নার শব্দ বের করলো। মাফতিন চমকে উঠল তখনই। তাড়াঘড়ি মেয়ের দিকে তাকাতেই ভ্রু কুণ্ঠিত হলো তার। নাইয়াব তাকে অনুসরণ করে নিজেও তাকালো পরীর দিকে। সাথে সাথে হেসে ফেলল সে। মাফতিন সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অ্যাক্টিং বাজ মেয়ে একটা, নির্ঘাত বড় হয়ে অভিনেত্রী হবে। চোখে পানি ছিটে ফোঁটাও নেই, অথচ উনি শরীর কাঁপিয়ে কাঁদছে। নাইয়াবের হাসি মাত্রা বাড়ল মাফতিমের কথায়। ছোট পরী বাবা মেয়ের দিকে তাকিয়ে চোখের পলক পিট পিট করলো কতক্ষণ। নাইয়াব পরীর কপালে চুমু খেয়ে বলল, কি হয়েছে অমন ছোট পলিল? মাফতিন ঠোঁট ফাঁকা করে শ্বাস ফেলল বড় করে। নাইয়াবের অতি আহ্লাদিপানায় অতিষ্ঠ হয়ে বিরক্ত সহিত বলল, স্পষ্ট করে কথা বলো, বাচ্চাদের মতো করছো কেন? এমনি আমার মেয়েটা আদো আদো ভাষায় কথা বলে, ঠিক করে দিলেও পারে না। এখন তোমার এই আহ্লাদিপানায় মেয়ে আমার স্পষ্ট শব্দ বলতেও পারবে না। নাইয়াব ভেংচি কাটলো মাফতিমের কথার প্রেক্ষিতে, তবে বিপরীতে কোনো শব্দ প্রয়োগ করল না সে। পুনরায় দৃষ্টি পরীতে দিয়ে স্পষ্ট শব্দে বলল, বলো তো মা, কি হয়েছে, কাঁদছো কেন? পরী একই সুরে বলল, আমি ভাত খাবো না আম্মু। নাইয়াব মাফতিমের হাত থেকে
ভাতের প্লেটখানা নিজের হাতে নিয়ে ভাতগুলো ভালো করে চেকিয়ে সিদ্ধ ডিম ভেঙে তাতে দিয়ে ছোট ছোট বল আকৃতির শেপ করে পরীকে দেখাতে দেখাতে বলল, দেখো তো মা, এই বলগুলো তুমি খাবে নাকি আমিই খেয়ে নিব? পরি তাকিয়ে দেখলো ভাতের গোল গোল দলা। মাপতিম নিজেও সেগুলোর দিকে তাকিয়ে উৎসুক হয়ে তাকালো মেয়ের কার্যবিত বিদ্ধৃত লক্ষ্যর উদ্দেশ্য। তবে পরীর কোনো রূপ ভাবান্ত না দেখে নাইয়াব দলা পাকানো ভাতগুলো নিজের মুখের সামনে নিয়েই নাইয়াব হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে নিজের মুখে ভরে নিয়ে সেগুলো পরীর কাণ্ডে নাইয়াব ফিক করে হেসে দিল। বাকি খাবারগুলো সে খুব দ্রুত নাইয়াবের হাতে খেয়ে শেষ করলো। মাপতিন খাওয়ার পাখে দেখলো দুজনকে, মনে মনে নাইয়াবের প্রশংসাও করলো খানিকটা। পরী খাওয়া শেষ হতেই নাইয়াব দ্রুত তার ঠোঁট মুছে দিল। পরীকে নিজের কোলে তুলে বাইরে যেতে যেতে বলল, ব্যাগ দুটো নিয়ে জলদি আসুন, কলেজে দেরি হয়ে গেল। মাপতিন সেদিকে তাকিয়ে নিজের খাওয়া শেষ করলো। ঘড়িতে তখন 9টা 40 বাজে। ঢাকা শহরের জ্যামের 20 মিনিটের আদৌ কলেজে পৌঁছাতে পারবে কিনা জানা নেই তার। মাপতিন উঠে দাঁড়ালো। টেবিলের উপর থাকা ছোট ব্যাগখানা সাথে নাইয়াবের বড় ব্যাগ খানাও নিজের হাতে তুলে বাইরে পা বাড়ালো। গাড়ি চলেছে দ্রুত গতিতে। হাতে সময় আছে 10 মিনিট। রাস্তা আপাতত যানজটক মুক্ত, তাই গাড়ি চলেছে থার্ড গিয়ারে। পরি নাইয়াবের কোলে বসা। নানান রকম কথার ফাঁকে হঠাৎ করে মনে পড়ল কিছু একটা তার। বরাবরই পেছনে তাকাচ্ছে নাইয়াব, সেটা দেখে পরি কপালে চুমু দিয়ে বলল, কি করছো মা? পরি সোজা সরল স্বীকারোক্তি, ব্যাগ দাও আমো। নাইয়াব পিছনে ঘুরে পরির ব্যাগখানা নিজের কাছে নিল। হাত বাড়িয়ে ব্যাগটা পরির হাতে দিয়ে পরি প্রথম চেনটা খুলে লাল টকটকে ফিলিং বক্সটা বের করলো। মাপতিন পরি চাইতে চাইতে মেয়ের দিকে খেয়াল করছিল। টিফিন বক্সটা বের করতে মাপতিমের বুঝতে বাকি রইল না মেয়েটার কেন ব্যাগ চেয়েছিল। সামনে তাকিয়ে সে ড্রাইভ করতে থাকলো। নাইয়াব অবাক চোখে পরির দিকে তাকিয়ে আছে। পরি নিচু কণ্ঠে নাইয়াবকে বলল, টিফিন টিফিন। নাইয়াব ঠিক বুঝতে পারলো না পরির কথা, তাই মাপতিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টি তাকাতেই মাপতিন মেয়ের না বলা কথা বলে দিল, আমার মেয়ে তোমার জন্য টিফিন বক্স কিনেছে। দুপুরে তোমার কলেজের টিফিন টাইম দেয় সেটা শুনেছে, তাই তোমার জন্য এটা এনেছে। মাপতিনের কথা শুনে পরীর মাথা নাড়ালো। নাইয়াব খুব খুশি হলো। পরীর এই ছোট্ট উপহার যেন তার কাছে আকাশ ভরা সুখ এনে দিল। আনন্দের টিফিন বক্সটা নিজের কাছে নিয়ে স্নেহ ভরে পরীর গালে চুমু খেলো সে। পরীর গাল ভরে হাসলো। নাইয়াবের হাতে থাকা বক্সখানা নিজের হাতে নিয়ে খোলার চেষ্টা করলো, তবে খোলার ব্যর্থ হয়ে পুনরায় নাইয়াবের কাছে দিয়ে ঠোঁট ফুপিয়ে বলল, এটা খোলো। নাইয়াব খুললো বক্সখানা। ভেতরে দুটো ক্যাডবেরি চকলেট আর একটা ললিপপ। নাইয়াব ললিপপটি হাতে নিয়ে ফিক করে হেসে দিল। মাপতি নিজেও হাসলো। এই ললিপপটা কি করবো আম্মু? টিফিন করব? নাইয়াব হাসতে হাসতে উত্তর দিল। আচ্ছা। গাড়ি এসে থামলো নাইয়াবের কলেজের গেটের সামনে। নাইয়াব নেমে পড়ল। ঘড়ির কাঁটায় তখন ঠিক 10টা সুই সুই। ক্লাস পৌঁছতে আর মাত্র কয়েক মিনিট বাকি। প্রথম ক্লাসের টিচারটা খুব কড়া। সামান্য দেরি করলেই স্যার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখে। তাই আর দেরি না করে নাইয়াব পরীর গালে একটা চুমু দিয়ে ব্যাগটা কাঁধে তুলে দৌড়ে কলেজের ভেতর ঢুকে গেল। তার হাতে একটুও সময় নেই। মাপতিমকে কিছু বলার সুযোগও পেল না সে। মাপতিম গেটের ভেতরে এসে তার ছুটে চলা দেখলো। একটু বিরক্ত হয়ে ডাকলো, এই মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে যাব তো। কিন্তু নাইয়াব তখন এতটাই তাড়াহুড়া ছিল যে মাপতিমের সেই ধমক তার কানে পৌঁছলো না। সে দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে গেল। মাপতিম কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর যখন নাইয়াব তার দৃষ্টির আড়ালে চলে গেল তখন সে আবার গাড়িতে উঠে বসলো। পরীকে স্কুলে নামিয়ে দিয়ে সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিনে 30 জনের বেশি রোগী দেখেছে মাপতিম। এখনো 20 জন রোগী অপেক্ষামান। মাপতিম হাঁপ ছেড়ে চেয়ারে গা এলিয়ে বসলো। কলিং সুইচ টিপে রাশেদের খোঁজ করলো মাপতিম। রাশেদ আসলো মিনিট 4 পর। মাপতিমের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, কোনো দরকার? আমি বের হব। ইটস আর্জেন্ট। 3টা পর্যন্ত রোগী দেখা স্থগিত রাখো। সবাইকে বলবে সামরিক
হয়রানির জন্য আমি দুঃখিত। ৩টার সময় এসে রোগী দেখা শুরু করব। মাপতিম উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। টেবিল থেকে গাড়ির চাবিখানা নিয়ে বাইরে বের হয়ে গেল। মাত্র ১.৫ ঘন্টা এর মধ্যে পরী স্কুলে গিয়ে তাকে নিয়ে নাইয়াবের কাছে যেতে হবে। মেয়েটা এখন পর্যন্ত না খাওয়া। সকালে পরীকে খাইয়ে দিয়ে তা তো খাওয়ার সময় হলোই না। সে চেয়েছিল গাড়ি থেকে নামার পর মেয়েটাকে কিছু একটা দিয়ে যাবে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেওয়ার জন্য। কিন্তু মেয়েটা এতটাই তাড়াহুড়া ছিল যে গাড়ি থেকে নেমে অমনি ছুটে লাগলো। তার দিকে ফিরেও তাকালো না। অথচ মেয়েটা না খেয়ে আছে এই ভাবনায় সে ভালোভাবে রোগী পর্যন্ত দেখতে পারল না। তাই ঠিক করেছে মেয়েটাকে নিয়ে ক্যান্টিন থেকেই লাঞ্চ করে নিবে নাইয়াবের সাথে। মাপতিম নামলো মেয়ের স্কুলের সামনে। মাত্রই ছুটি হয়েছে। তার গেটের ভেতর ঢুকতেই পরীকে দেখলো লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসছে। মাপতিমকে দেখে সে মারাত্মক খুশি। প্রত্যেক দিন ড্রাইভার আসে তাকে নিতে, তাই আজ বাবাকে দেখে সে খুশি হলো অনেক। পরী দৌড়ে আসলো মাপতিমের কাছে। মাপতিম হাঁটু গেজে বসলো পরীর সম্মুখে। পকেট থেকে রুমাল বের করে মেয়ের ঘামান্ত মুখটা মুছিয়ে দিল, কোলে তুলে নিল। পরীর বাবার গলা জড়িয়ে চুমু খেলো তার গালে। বাবাকে দেখে পরী নানা আবদার ছুটল তার মধ্যে একটা। এখন তাকে তার আম্মুর কাছে নিয়ে যেতে হবে। মাপতিম ঘাড় নাড়ালো মেয়ের কথায়। পরী খুশি হয়ে ক্লাসে নতুন বান্ধবীর সাথে হওয়ার কথা বলল। জানো পাপা, আজ লুকবিকে কি বলছিল আমি। লুজবিকে মা, তুমি কিছু জানো না। লুজবি অমন ফ্রেন্ড। মাপতিম হাসলো মেয়ের কথায় মাথা চুলকে আস্তে আস্তে বলল, কি বলছো তোমার ফ্রেন্ড? ও অমন ওকে প্রতিদিন নিয়ে আসছে স্কুলে তো আসে, আজও এসেছে। ও আমাকে তার কাছে নিয়ে গেল। আন্টিটা খুব সুদর। আমাকে দেখে একটা চুমো দিল গালে। লাজুবি তো অমন সাথে দে কেয়ার পড়তো তখন ওল মাকে দেখিয়ে ভালো ভালো বলতো, দেখো আমার আম্মু কত সুন্দর, আমাকে অনেক আদর করে। তেমন তো আম্মু নেই পরি, তোমাকে কেউ আদর করে না। ওর আম্মু ওকে প্রতিদিন নিতে আসে স্কুলে, তো আজকেও এসেছে। ও আমাকে তার কাছে নিয়ে গেল। আন্টিটা খুব সুন্দর করে দেখে একটা চুমু দিয়ে দিল গালে। রিজভী তাল তার গায়ে থেকে ডে কেয়ার পড়তে তখনও আম্মুকে দেখিয়ে বলতে, দেখো আমার আম্মু কত সুন্দর, আমাকে অনেক আদর করে। তোমার তো আম্মু নেই পরি, তোমাকে কেউ আদর করে না। মাপতিন ভ্রু কুঁচকে তাকালো মেয়ের দিকে। এত ছোট বাচ্চা, এ কেমন কথা? একে অপরে কষ্ট দিয়ে কিভাবে কথা বলল। মাপতিন মেয়েকে নিজের বিকে ঝাপটে ধরলো। স্কুলে থাকা বেঞ্চে বসে মেয়ে গাল ধরে বলল, তুমি তাকে কিছু বলনি? পরীর দুপাশে মাথা নাড়ালো, অর্থাৎ বললনি। কেন বলনি মা? তোমার পাপা কি তোমাকে আদর করে না? পাপা আদর করে তো পাপা, বাট তখন তো আমার আম্মু ছিল না, তাই বলিনি। তবে আজ বলেছি। পরি হাসলো খিলখিল করে। মাপতিন মেয়ের হাসি দেখে বলল, কি বলেছো? ওই আন্টিকে বলেছি তুমি অনেক সুদর আন্টি, কিন্তু আমার আম্মু তোমার থেকেও বেশি সুদর, আমাকে অনেক আদর করে। মাপতিম হাসলো মেয়েটা বুদ্ধিমাত্রা দেখে। তখন বলেনি ঠিকই, তবে মনে করে আজ ঠিকই বলে দিয়েছে। পরি আবার বলল, জানো পাপা, লাজবি অমন কথা শুনে কি বলেছে? কি বলেছে মা? লাজবি বলেছে আমি নাকি মিতাতা বলেছি। আমার অনেক লাগা হয়ে গেছে পাপা। তুমি বলো আমার অমন সুদোদর না, আমাকে আদর করে না অনেক। মাপতিন কিছু বলল না দেখে পড়ি আবারও বলল, ও পাপা বলো আমার অমন সুদর না। সুন্দর। তোমার আম্মু সবার থেকে বেশি সুন্দর। পরি খুশি হলো বাবার কথা। পরপর দুটো চুমু দিয়ে মাপতিমের গালে। ঠিক দুটোর সময় নাইয়াবের কলেজে ঢুকলো মাপতিম। কোলে থাকা পরি চকলেটে খেয়ে নিজের জামা নষ্ট করে দিয়েছে। মাপতিমের কোলে থাকা তার শার্টেও বেহাল দশা। মাপতিম পকেট থেকে রুমালটা বের করে মেয়ের মুখ জামা মুছে দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। নাইয়াবের তখন মাত্র ক্লাস শেষ হয়েছে। নতুন হয় পড়াকু চুপচাপ মেয়ের সাথে আবারও একটা বান্ধবী জুটিয়ে নিয়েছে। ইতিমধ্যে যার নাম দিয়া।
নাইয়াব এমনিতেই প্রচুর কথা বলে, তবে কয়েকদিনের ঝামেলাকে কেন্দ্র করে চুপ ছিল অনেক দিন। তবে সেই দিন মাপতিমের স্বীকারোক্তিতে মেয়েটা নিজের আগে চঞ্চলতা ফিরে পেয়েছে যেন। নাইয়াব ব্যাগ কাঁধে, দুই বান্ধবীর মাঝখানে তাদের দুজনের হাত ধরেই হাঁটছে, মুখে মন ভোলানো হাসি, ঠোঁট দুটো অনবরত নড়ছে কথার তালে। ক্লাসের মধ্যে এই মেয়ের কথার ফুরফুরি খুলছিল। ম্যাথমেটিক্স টিচারের ভুল অত্যাধিক বেশি হওয়ায় তার কেটে যেতে পারে, এটাই তার কথার মূল বিষয়। সাথে যোগ হয়েছে দিয়া দুজন কথার উপর এসপিওসটি যা করা যেন। শক্তি যদিও খুব শান্তশিষ্ট, তবে তাদের দুজনের তালে তাকেও ঠোঁট মিলাতে হয়েছে মাঝে মাঝে। ক্লাসের শেষে বলেছিল নাইয়াপ ও দিয়ার মাঝে ঠিক ঠিক মাঝে ফলাফল কথায় এক পর্যায়ে দুজনের হাসির তালে লুটিয়ে পড়েছিল তার গালের উপর। তাতেও অবশ্য সে একটুও বিরক্ত হয়নি, ভালোই লেগেছিল। সুপ্তি দেখতে মায়াবী হলেও গায়ের রং কালো দেখে সর্বদা চশমা পরে। পড়াশোনায় খুব ভালো হলেও বাহিত দিক বিবেচনায় কেউ তার সাথে খুব একটা মিশতে চায় না। পড়াশোনার কারণে মাঝে মাঝে কথা বলে এই অনেক। তবে নাইয়াব তার সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। সত্যি হাঁটতে হাঁটতে তাকায় মেরুন কালার নিকাবের আড়ালে থাকা দুধে রঙের চোখ জোড়ার দিকে। সুন্দর টানা টানা নয়ন যুগল সিন্ধহের অত্যাধিক সৌন্দর্যের অধিকারীর মেয়েটি, অথচ ঢাকার অন্যান্য মেক আপ সুন্দরীর মতো তার মধ্যে অহংকারের অহংকারের ছিটে ফোঁটাও নেই। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? নায়াবের কথায় দিয়া হাসতে হাসতে বলল, তোমাকে কিডন্যাপ করে বিক্রি করে দেব তাই বলা যাবে না। কই যাচ্ছি? দিয়ার কথায় নাইয়াব নিকাবের নিচেই ঠোঁট ভেঙচিয়ে বলল, আমাকে বিক্রি করা তাদের সামর্থ্যর বাইরে। যা হাট। নাইয়াবের কথার ধরনে সুপ্তি হেসে বলল। তিনজন হাসি ঠাট্টা কলেজের মাঠে আসতে দৌড়ে আসলো একটি মেয়ে, হাতে থাকা নীল রঙের কাগজখানা নাইয়াবের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিচের নাম্বারে ফোন করো, সোহেল ভাই ওয়েট করবে। নাইয়াব ভ্রুম কুঁচকে থাকতে রইল। আচমকায় কিসের চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল বোধগম্য হলো না। নাইয়াবকে চুপ করে থাকতে দেখে দিয়া তার পিঠে চাপড় দিল হালকা করে। তারপর মুখে মিটমিট হাসি আভাস। কি হুম হুম কি? কলেজে আসতে না আসতেই প্রেমপত্র? হাই হাই। দিয়া হাসলো। নাইয়াব এবার বুঝলো দিয়া রিয়াকশনের হাতে থাকা চিরকুটটা ফেলে দিয়ে বলল, আমি থোড়াই প্রেম করব। তাহলে কে করবে? এক বাচ্চার মা যা সিঙ্গেল তারা। নাইয়াবের কথা দিয়া আর সুপ্তি দুজনেই কৌতূহলী হয়ে তাকালো সুপ্তি দিয়ার দিকে। তাকিয়ে চুপ করে থাকলেও দিয়ার মুখ খুললো সাথে সাথে, তোর বয়ফ্রেন্ড আছে? কই, এই কয়দিনও তো বলি নাই। আচ্ছা, তোর কাছে তোর ফোন নেই, তাহলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস কিভাবে? বয়ফ্রেন্ড নেই তাহলে দিয়াকে উম কেন? কথা শেষ করতে না করতেই নাইয়াব বিস্ময়কর বাক্য ছুড়ল তাদের দিকে। বাচ্চা আছে। নাইয়াবের কথায় সুপ্ত আর দিয়া ফিক করে হেসে দিল। নাইয়াবের কথাটা তার মজার ছলেই নিল। নাইয়াবের হাত ধরে সামনের দিকে যেতে যেতেই বলল, আমাদেরও বাচ্চা আছে। দুই বান্ধবীর কথাটা বলেই হাসির ব্যান বয়ে দিল। অথচ নাইয়াবের কথাখানা কেউ গুরুত্বই দিল না। হাসতে হাসতে তারা এসে পৌঁছলো বকুলতলায়। কলেজের স্টুডেন্টরা কেবল এখানে আড্ডা দেয়, সিনিয়র কেউ আসে না এখানে। তাই তারা খুলেই হাসাহাসি করতে পারে কিনা। তবে আজ ঘটল অন্য ঘটনা। সুপ্তি ও দিয়া বকুলতলা আসতেই তাদের সামনে এসে দাঁড়ালো সোহেল। আশেপাশে নজর বুলিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার বান্ধবী কই? কার সাথে বলেছেন ভাইয়া? নাইয়াব। সিনিয়রের কথা সুপ্তি ও দিয়া আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো, তবে নাইয়াবকে কোথাও দেখতে পেল না। তখন ক্যান্টিনের সামনে দিয়ে সুপ্তি ও দিয়ার সাথে হাসি ঠাট্টা করে যাওয়ার সময় পেছনের দিকে থেকে পরীকে দেখতে পায় নাইয়াব। সকলে পরী যে ড্রেস পরে স্কুলে গিয়েছিল সেই একই ড্রেস পরা বাচ্চা মেয়েটাকে দেখে কৌতূহলবশত নাইয়াব তার সামনে গেলে দেখে বাচ্চাটি আসলেই পরী। পরী তার আম্মুকে দেখে খুশি হয়, সাথে সাথে ঝাপটে ধরে নাইয়াবের পা। নাইয়াব ঝুঁকে কোলে তুলে নেয় পরীকে। মাপতিমের দিকে তাকিয়ে গাল ভরে হাসে, ভ্রু কুঁচকে বলে, কি ডক্টর, মিস করেছিলেন বুঝি? হুম হুম। মাপতিম চমকে গেল নাইয়াবের এরূপ বাচ্চামো সম্বোধন শুনে।
আশেপাশে দুইবার চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি কে যে মিস করব? আপনার বউ। নায়েব কথাটা বলে ভেংচি কাটল। পরীকে কোলে নিয়ে গালে চুমু খেতে খেতে বলল, আমার খিদে পেয়েছে ডক্টর। নাইয়াবের নিঃসংকোচ কথা মাপতিমের উদ্দেশ্য। মাপতিম নাইয়াবের দিকে তাকালো। কাঁধে থাকা ভারী ব্যাগ সামলে পরীকে কোলে নিতে তার কষ্টই হচ্ছে। মাপতিম নাইয়াবের কাঁধ থেকে ব্যাগটা নিজের হাতে নিল। অপর হাতে নাইয়াবের হাত ধরে সামনে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। নাইয়াবের মুখ তখনও চলেছে। আরে, আমাকে ওই দিকে কেন নিচ্ছেন? বলছি না খিদে পেয়েছে, চলেন বাইরে যাই। আমার ব্রেক টাইম তো শেষ হয়ে যাবে, আমি খাবো কখন? আরে এই ডক্টর, ওরে আম্মু দেখো, তোমার পাপা কত কিপটা, সামান্য কয়টা টাকার জন্য আমাকে খেতে দিচ্ছে না। নায়াব কথা বলতে থাকলো এত তালে, তার কথা তেড়ে বাবা মেয়ে দুজনেই তদ্দাপ। ছোট পরি কানে হাত দিয়ে বারবার বাবার দিকে তাকাচ্ছে। মাপতিম নিজেও বিরক্ত হলো, হাঁটা থামিয়ে ধমক ছুড়ল নাইয়াবের দিকে, চুপ করো অসভ্য মেয়ে। নাইয়াব সংকুচিত করে ফেলল নিজের মুখে। আরাম আরাপ স্যার। অন্ধকারে মুহূর্তে আচ্ছন্ন করে ফেলল তার মুখশ্রী। মাপতিন হাঁটল সামনের দিকে, নায়াবকে নিয়ে থামলো ক্যান্টিনের ভেতর। বিশাল বড় ক্যান্টিন, এরিয়া জুড়ে ছাত্রছাত্রীদের সমগ্রমে গম গম করছে। নাইয়াব আশেপাশে তাকালো। কলেজের ভেতরে যে এত বড় একটা ক্যান্টিন আছে জানা ছিল না তার। মাপতিন নাইয়াবকে নিয়ে সামনে থাকা ফের সিলেটে টেবিলে বসলো। নায়াব কোলে থাকা পরীকে পাশে চেয়ারে বসে আশেপাশে নজর দিল। জায়গাটা তার খুব পছন্দ হয়েছে। মাপতিন চেয়ারে বসে ওয়েটারকে ডাকলো। সাথে সাথে 40 ঊর্ধ্ব এক লোক দৌড়ে আসলো তাদের দিকে। হাতে থাকা ছোট মেনু কার্ড মাপতিমের দিকে বাড়িয়ে দিয়ে তাকালো পরীর দিকে। ছোট আদরের ছানাকে দেখে প্রাণ খাওয়ার লাল লাল দমপাটি বের করে হাসলো। পরী দেখলো লোকটিকে, লাল দাঁত দেখে ভয় চেপে গেল নাইয়াবের দিকে। নাইয়াব মুচকি হেসে পরীকে কোলে তুলে নিয়ে কানে বাজলো লোকটির কণ্ঠ, বাবুটা কি আপনার স্যার? খুব সুন্দর মাশাআল্লাহ। তা বাবুর মা কই? তাকে আনেন নাই? আপনি বুঝি আমারে বোনের সাথে আইছেন? পাশের জন বুঝি অমনেই বেইন। লোকটি অতগুলো কথায় মাপতিন কোনো উত্তর দিল না। তবে তার কথায় নায়াবের মেজাজ বিরক্তিত ছেয়ে গেল। এই মামা এই, বোন কাকে বলছেন? আপনারে? কেন আপনার স্যারের বইন না? আমার চেহারা কোন দিকে তার সাথে মিল যে আপনি আমাকে তার বোন বলছেন? লোকটি থমকে গেল নাইয়াবের কথায়। শুনে ঢোক গিলল, ভাবল সে আসলে কি ভুল বলছি। বাচ্চা একটা মেয়ের বয়সে এত বড় একটা লোককে সাথে বসা ভাই না হলে কি হবে? আচ্ছা, লোকটা মেয়েটার বাপ নয় তো? হায় হায়, আজকাল তো ধনীদের বয়স বোঝাই যায় না। নির্ঘাত লোকটা মেয়েটার বাবা। লোকটা নিজে ভুলে সংশোধ করতে চেয়ে তাড়াহুড়া নেয় বলল, সরি আপা, আমি বুঝবার পারি নাই। স্যারের দেখা বুঝাই যায় না যে হে আপনারে বাপ আয়। লোকটি কথা নাইয়াবের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ দফা মাপতিম নিজেও অবাক দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। তবে তার অবকাত মাঝেই বজ্রপাতের মতো রিয়াক্ট করলো নাইয়াব। এই মিয়া এই, আপনি কি গাঁজা সেবন করেছেন? কোন দিক দিয়া ওনারে আমার বাপ মনে হয় আপনার? কথা কি বোঝেন? বুঝে কন নাকি? না বুইঝা মাইরা দিছেন? অসভ্য লোক, কত বড় সাহস আমার হ্যান্ডস্যাম দেখতে জামাইয়ের উনি আমার বাপ বানাইয়া দিয়েছে। এই মিয়া এই, ডাকেন আপনার মালিককে, আমি আজই নালিশ করে দেব আপনি আমার জামাইরে বুইড়া বলেছেন। এত সাহস আপনাকে কেডা দিল? আপনারে তো আমি। নাইয়াব টেবিলে থাকা ব্যাগটা হাতে নিল, লোকটিকে উদ্দেশ্য করে ছুড়বে বলে তখনও মাপতিন দৌড়ে তার হাত থেকে ছিনিয়ে নিল তা হাতখানা। তবে নাইয়াব মানল না। মাপতিম থেকে ছুটে হাত পা ছুড়ল লোকটির কাছে যেতে। মাপতিম ছাড়ল না তাকে। এক হাতে নাইয়াবের শরীরখানা নিজের বুকে চেপে ধরে অন্য হাতে ব্যাগ নিয়ে সামনের দিকে পা বাড়িয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলল, আম্মু আমার পেছনে পেছনে আসো তো। পরি শুনল বাবার কথা। ছোট ছোট পায়ে সে হাঁটলো বাবার পেছন থেকে। ওয়েটার লোকটি তদ্দপ
মেরে টেবিল থেকে অনেকটাই দূরে দাঁড়ানো, তার পেছনে ৫০-৬০ জন ছাত্রছাত্রী দাঁড়ানো, যারাও এতক্ষণে কার্যকলাপ দেখছিল সারিবদ্ধভাবে। কেউ কেউ ফোনে চ্যাপ্টার ক্যাপচার করতে করতে ভুলিনি প্রতিটা মুহূর্তেই। মাপতির নাইয়াবকে নিয়ে ক্যান্টিন থেকে বের হাতে ওয়েটার লোকটি হাঁফ ছেড়ে বাসলো, বুকে থুতু ছড়িয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ বাইসাছে, আল্লাহ মাবুদ, এ কোন মেয়ের পাল্লায় ফালাইছিলা। লোকটার পেছনে ঘুরে তাকালো। আশেপাশে সবাই তখন নানা গুঞ্জনের ব্যস্ত। ছোট একটাই মেয়ে, এত তেজ দেখে তারা নিজেরাও খুব হতবাক। কেউ কেউ এ নিয়ে হাসি মাতাসায় ব্যস্ত, আবার কেউ কেউ মাফতিমকে নিয়েও কথা বলছে। তাদের মধ্যে থার্ড অনার্স ইয়ারের পড়া এক মেয়ে তো বলেই ফেললো, আরে শোন, আমি বলেছি মেয়েটা ঠিকই বলেছে, এত সুন্দর হ্যান্ডসাম একটা লোককে কিনা মেয়েটার বাপ বাইনে দিল। মামার চোখ কি কানা? অন্যজন তার কথায় তাল মিলিয়ে বলল, আরে সেটাই তো, লোকটা তো দেখতে সেই কিউট, কি লম্বা, গায়ের রংটাও মাশাল্লাহ, বয়স তো তেমন নয়। বাপ বললে কোন সাহসে? তাদের কথায় অন্য একজন বলে বসলো, তাই যাই বলিস, মেয়েটা কিন্তু সেই খেপেছিল মামা। চারদিকে হাসির রোল পড়ে গেল তাদের কথায়। গাড়িতে বসে রাগে ফুঁসছে নাইয়া, তার রাগে মাত্রা দেখে মাপতিম নিস্তব্ধ। গত কয়েকদিন আগেও যে মেয়ের কথাই বলতো না, সে মেয়ে ২ দিন যাবৎ তার হাড় মাংস চিবিয়ে খাচ্ছে। এত হাড় পার হওয়ার কি আছে? মাপতিম এবার চুপ থাকলো না, গম্ভীর স্বরে প্রশ্ন করে ফেললো, এই মেয়ে এত হাড় পার হচ্ছ কেন? মুখটাকে এবার নিস্তব্ধাও। মাপতিমের কথা চটে গেল নাইয়াব। ভেতরে ভেতরে রাগের তেপ বাড়ায়, খন্ডিপ কণ্ঠে বলল, আপনি শোনেননি লোকটা আপনাকে কি বলল? আপনাকে আমার বাপ বাইনা দিছে, আর আপনি কিছু বললেন না? মাপতিন নির্বিঘ্নার হয়ে উত্তর দিল, কি বলল? আমার বয়স কি কম নাকি? তোমার বয়সের দ্বিগুণ থেকেও বেশি, সেক্ষেত্রে বলতেই পারে। মাপতিমের কথায় পুনরায় ফুঁসে উঠল নাইয়াব, আপনাকে দেখতে কি বুড়ো লাগে? উনি বলবে কেন? উনার চোখ কি কানা? আপনি দেখতে কত হ্যান্ডসাম। নাইয়াবের কথায় মাপতিম মুখ টিপে হাসে। পরীর নজরে একবার নাইয়াবের দিকে, আবার মাপতিমের দিকে। তার চোখের মনি দুজনের কথার তাল ঘুরছে। দুজনের কেউই তাকে পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে পরীর মুখ ফুঁসে উঠল কান্নায়। নাইয়াবের কোল থেকে বাবার কোলে গিয়ে গলা জড়িয়ে ধরে কান্না করে দিল। তার ধারণা তার পাপা আর অমন ঝগড়া করছে, যেটা তার একটুও পছন্দ নয়। অন্যদিকে পরী হঠাৎ এমন কাণ্ডে মাপতিম নাইয়াব দুজনেই ভড়কে গেল। মাপতিন মেয়েকে নিজের সাথে আঁকড়ে ধরে পরপর চুমে খেলো তার কপালে। নাইয়াব তাকিয়ে দেখলো তাদের বাপ মেয়ের ভালোবাসা। ঘড়িতে সময় ২টা ৪০ মিনিট। মাপতিন ৩টা থেকে রোগী দেখবে, তাই এক্ষুনি তাকে হসপিটালে যেতে হবে। তবে বিপত্তি বাঁধল নাইয়াব আর পরীকে নিয়ে। তাদের বাসায় ছাড়তে গেলে দেরি হয়ে যাবে, তার অন্যথায় তাদের নিয়ে ছুটতে হবে হসপিটালে। মাপতিন ভাবলো কিছুক্ষণ দুজনেই স্কুল কলেজ থেকে টায়ার্ড, এই অবস্থায় হসপিটালে নেওয়া ঠিক হবে না। তাই ড্রাইভারকে ফোন করে আসতে বলল মেয়েকে। নাইয়াব কোলে নিয়েই বলল, পরীকে নিয়ে গাড়িতে ওয়েট করো, ড্রাইভার চাচা এসে নিয়ে যাবে তোমাদের। আপনি কোথায় যাবেন? আমার তাড়া আছে, হসপিটালে যেতে হবে। কথাটা বলে মাপতিন নেমে পড়ল। গাড়িটা রেখে যাওয়া, তাকে সিএনজি করে হসপিটালে যেতে হবে। কিন্তু সিএনজি চালক তাকে দেখে থামাচ্ছে না, আর না তো সে থামতে পারছে। ছোটবেলা থেকে তার নিজেদের গাড়িতে যাতায়াত, ফলাফল কখনো সিএনজি রিকশায় চলাচল করেনি, আর না তো তাদের কিভাবে থামতে পারে তাও জানে না। নায়াব গাড়িতে বসেই খেয়াল করলো মাপতিমের কর্মকাণ্ড। বিড়বিড় করে বলল, লর্ডস লাট সাহেব একটা। গাড়ি থেমে নামলো নাইয়াব। ঠিক মাফতিনের পাশে গিয়ে দাঁড়ালো। তখনই পাশ দিয়ে একটি সিএনজি যেতেই নাইয়াব নিজের ডান হাত সামনে বাড়িয়ে বলল, মামা যাবেন? সিএনজি চালক গাড়ি থামিয়ে দাঁড়ালো। গাড়ি থেকে মাথা বের করে পেছনের দিকে তাকিয়ে বলল, কই যাবেন আপা? নাইয়াব মাফতিনের দিকে তাকালো। মাফতিন তার দিকে চুপচাপ তাকিয়ে ছিল। মনে মনে কি ভাবছে কে জানে। কি হলো বা বলুন?
কই যাবেন? মাপতিন বলল। ড্রাইভার তাকে উঠতে বললেন। মাপতিন নাইয়াবকে দিকে তাকিয়ে বলল, পরীকে দেখে রেখো, ড্রাইভার না আসা পর্যন্ত গাড়ি থেকে নামবে না, বুঝছো? হুম। পরীকে কোলে নিয়ে বাড়ি থেকে ভেতরে আসলো নাইয়াব। আসমা খালা গতকাল বিকেলে বাড়িতে এসেছে, তাই বাড়িতে আলাদা সব তোড়জোড়। 2 দিন বাড়িতে না থাকায় যে সে কাজ বাকি আছে সব করে নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা তার কাজের বিকল্প, অন্য কিছুই নেই। নাইয়াব ভাবে মানুষটা এত ভালো কেন? কি সুন্দর নিজের বাড়ির মতো সব কাজ করে নেয়। নাইয়াব সোফায় গিয়ে বসলো। ছোট পরি নাইয়াবের কোলে ঘুমন্ত। নাইয়াব বসতেই আসমা খালা শরবত নিয়ে আসলো 2 গ্লাস। তবে পরি ঘুমে থাকায় নাইয়াব নিজের একাই খেলো। আসমার দিকে গ্লাস বাড়িয়ে দিতেই তার নজরে পড়লো আসমার বিষণ্ণ মুখশ্রী। নাইয়াব তাকিয়ে রইল কিছুক্ষণ, এ পর্যায়ে বলেই দিল, খালা, কি হয়েছে? বাড়িতে নুসাইবা এসেছে। নুসাইবার কথা শুনে নায়াব ভ্রুদয় কুঁচকে নিল। আশ্চর্যের সাথে বলল, ও কেন এসেছে খালা? উনি ওই দিন খুব রাগারাগি করে এসেছে। উনাদের সাথে তাহলে আজ আসলো কেন? তা তো জানি না মা, তবে মুখ দেখে যা বুঝলাম মেয়েটা রাগে ফেটে পড়েছিল যেন। নায়াব কিছু বলল না। পরীকে নিয়ে নিজের রুমে চলে গেল। মাপতিম এলো রাত 10টায়। ততক্ষণে সবার খাওয়া শেষ। নায়াব পরীকে নিয়ে তার রুমে ঘুমায়। মাপতিন নিজের রুমে ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় বসলো, তখনই তার ফোন বেজে উঠল। পরিচিত নাম্বার। গত 2 সপ্তাহে হাজার খানেক কল এসেছে এখান থেকে। মাপতিন কল রিসিভ করলো না একবার, দুবার, পর 3বারের বেলায় মাপতিন বিরক্ত হয়ে কল ধরলো, তবে কিছুই বলল না। অপর পাশ থেকে আস্তে করে বলল, হ্যালো, আপনি কি বাসায় পৌঁছেছেন মাপতিন? হুম, কেন? রাতে খেয়েছেন? না, এখনও খাননি, 10টা বাজে। কি বলতে ফোন দিয়েছেন? মিস রুবাইদা। রুবাইদা মাহমুদ আমার নাম। আপনি কি আমার নামটাও মনে রাখেননি? প্রয়োজন পড়েনি। মাপতিমের কথায় রুবাইদা খুব কষ্ট পেল। পুনরায় মাপতিমকে কিছু বলতে মুখ খুলল, তখনই তার কানে বাজলো, আপনার কোনো দরকারি কথা আছে মিস রুবাইদা? না, আসলে আপনার খোঁজ নিতেই ফোন করা। খোঁজ নেওয়া শেষ, আমি ব্যস্ত আছি, রাখছি। মাপতিন রুবাইদার কোনো কথাই শোনার প্রয়োজন মনে করল না। সে কল কেটে দিল। কি চাই? মাপতিনের প্রশ্ন। নাইয়াব দরজা থেকে মাথা বাইরে সরিয়ে নিল। মাপতিন যখন ফোনে কথা বলছিল তখনই সে তার রুমে উকিঝুঁকি মারছিল অনবরত। হঠাৎ ঘুম ভাঙার পরে মাপতিন বাসায় এসেছে কিনা জানতেই এসেছিল। ভেতরে মাপতিন কার সাথে কি কথা বলছে সেটা শুনতেই মাথার ভেতর দিয়ে উকি দিচ্ছে। নাইয়াব মাপতিমের কথায় জিহ্বার কামড় দিয়ে মাথা হালকা চাটি মেরে বিড়বিড় করে বলল, দেখে নিয়েছি। এই স্টুপিড, ভেতরে আসো। নাইয়াব আস্তে আস্তে পা বাড়ালো মাপতিমের দিকে। মাপতিম তখন চট্টগ্রাম হসপিটালের চেইনের ডকুমেন্টসগুলো দেখছে। চোখ মুখ গম্ভীর্যর ছাপ। না ভাই। নাইয়াব তার সামনে গিয়ে দাঁড়ালো। সেভাবেই কেটে গেল কিছুক্ষণ। মাপতিম নাইয়াবের দিকে ফিরেও তাকালো না। নাইয়াব বিরক্ত হলো মাপতিমের ব্যবহারে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে তার তাই মাপতিমের পাশে বসে ছটফটিয়ে বলল, এই ডাক্তার। হুম। মাপতিম ব্যস্ততার সাথে উত্তর করলো, তবে নাইয়াবের দিকে তাকালো না। নাইয়াব আবারও ডাকলো, এই লাট সাহেব। মাপতিম তবুও তাকালো না। নাইয়াব বিরক্ত হয়ে হাতে থাকা ফাইলগুলো কেড়ে নিয়ে অন্তত রেখে দিল। মাপতিম বিরক্ত হয়ে তাকালো তার দিকে। তার তাকানো নাইয়াব বিড়বিড় করে বলল, জরুরি কথা বলতাম, তাড়াতাড়ি বলো। নুসাইবা আপু এসেছে। কখন? সকালেই। কথা হয়েছে তোমার? কিছু বলছে তোমাকে? নাইয়াব শুষ্ক ঢোক গিল মাপতিনকে সত্যিটা বলবে কিনা। মনে মনে ভাবলো কিছুক্ষণ। দুপুরের পর সে যখন বাসায় আসলো তখন ঘুমন্ত পরীকে বিছানায় শুইয়ে দেওয়ার পরপরই নুসাইবা তার রুমে এসেছিল। তার সাথে খুব খারাপ আচরণ করেছিল। নাইয়াব ভাবলো তখনকার কথা। মেয়ের সাথে সাথে বাবাকেও কি এভাবেই বশে এনেছে নাকি? খুব ধান্দাবাজ মেয়ে কিন্তু তুমি। ধরেছো তো, ধরেছো। ধনী বাড়ির ছেলেকে হাত ধরেছো। নাইয়াব শুনল নুসাইবার কথা।
এই মেয়েটা মাপতিমের প্রথম স্ত্রীর বোন, পরীর খালামুলি। মাপতিমের ক্ষেত্রে সম্পর্কটা তিক্ত হলেও সুযোগ পেলেও পরীর নাম দিয়ে সে তিক্ততা গল্প টেনে ঠিকই চলে এসেছে। নাইয়াব তার কথা শুনে তবে কিছু বলল না, চুপ করেই রইল। কিন্তু তার এই নীরবতা পছন্দ হলো না নুসাইবার। ঠোঁট টিপনি কেটে আবার বলল, শুনেছি মাপতিমের নাকি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছে তোমার মামা। তাই তো বলি, এত ছোট মেয়ে হয়ে অত চালাক হলে কি করে? যার মামা এত দুগ্ধ, তার ভাগ্নি তো চতুর হওয়াটা তো স্বাভাবিক, তাই না? গভীর জলের মাছ সাঁতার কেটে পানি খেলেছো কি না? ছেলে পটানো তোমার পদে পাড়াদে পাড়াদে বিদ্যমান। নুসাইবা কথাগুলো পুরোপুরি বুঝতে পারল না নাইয়াব কিসের কি বলে মেয়েটা। সে ঘাটের পানি কেনে খাবে, সেখানে তো কপাল কাজই সইবে। তবে নুসাইবার কথার অপমানের সুরটা স্পষ্ট বুঝতে পারল নাইয়াব। এতক্ষণ চুপ থাকলেও এবার রাগ চেপে রাখতে পারল না সে। তাকে যা খুশি বলুক, তবে তার মামাকে নিয়ে কিছু বলার সহ্য হয় না তার। নাইয়াব নুসাইবার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমার হাজবেন্ড আপনাকে একটুও পছন্দ করেন না। আর যেখানে আমার স্বামী আপনাকে সম্মান দেয় না, সেখানে আমার ভদ্রতা দেখানোর কোনো বাধ্য ব্যবধানই নেই। তাই ভদ্রতার কথা বলুন, না হলে আমিও খারাপ হতে জানি। আমি খুব শান্ত মেয়ে নয়, প্রয়োজনে হিংস্র হতেও পারি। তাই কথা বলার আগে মুখ সামনে কথা বলবেন। ভুলে যাবেন না, বাড়িটি আমার হাজবেন্ড হাজবেন্ডের, আর আপনি দুদিনের অতিথি মাত্র। নাইয়াবের কথা ফুঁসে উঠল নুসাইবা। হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুলে গেছো নাকি? আমি পরীর খালা। আইনের সাহায্য নিয়ে চাইলে ওকে আমি নিয়ে যেতে পারি। আমাকে একটা বাধ্য করো না যে আইনের পথে যেতে হয়। জানো তো, তোমার স্বামীর কাছে পরী সব। ওকে নিয়ে গেলে তুমি টিকে থাকতে পারবে তো? কথাগুলো শুনে জমে গেল নাইয়াব। পরীকে নিয়ে যাবে, এই চিন্তাটাই সে সহ্য করতে পারল না। পরী তো তার নিজেরই মেয়ে, কত আদর আর ভালোবাসা তাকে আগলে রেখেছে। নাইয়াবের চোখ ছলছল করে উঠল কান্নায়। সে ঠোঁট চেপে কান্নায় থামানোর চেষ্টা করলো, যা দেখে ঠোঁট পাকিয়ে হাসলো নুসাইবা। সরাসরি আঘাত করতে না পারলেও তার কষ্ট দেখে যেন তৃপ্তি পেল সে। চোখে চোখ রেখে ধীরে বলল, আমি এখানে এসেছি পরীর জন্য। আর যদি উল্টাপাল্টা কিছু করো, পরীকে নিয়ে চলে যেতে আমার এক মুহূর্তেও লাগবে না। এই বাড়িতে আমাকে থাকতে না দিলে কি হবে? আমি চাইলে অনেক কিছু করতে পারি, তোমার সংসার ভেঙে দিতেও। বিদ্রুপ ভরা হাসি ছুড়ে দিল নুসাইবার ঘর থেকে বেরিয়ে গেল। নাইয়াব শূন্য অনুভূতির সাথে তাকিয়ে রইল সেই দিকে। চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কি বলেছো তোমাকে? নাইয়াব তাকালো মাপতিমের দিকে, চোখ ভরে গেছে জলে। দিক বেদিক ভুলে নিজের কষ্টের উজাড় করে দিয়ে মাপতিম কাত আঁকড়ে জড়িয়ে মাথা রাখলো তার বুকে। জলে ভরা অশ্রুকণা গড়িয়ে মাপতিম শার্ট ভিজে শুরু করলো। মাপতিম বুকে ধকল উঠে বলল, পুরুষালী শক্ত বুক কেঁপে কেঁপে উঠল। নাইয়াবের কান্নার শব্দ। শুষ্ক ঠোঁট ভেজা জিভ দিয়ে জিভ ভিজিয়ে বলল, কি বলেছো বলো? নাইয়াব শুনল না মাপতিমের কথা। বিড়বিড় করে সে নিজের মনেই বলল, আমি পরীকে কোথাও যেতে দেব না। ও তো আমার মেয়ে। তাহলে পরীকে কেন নেবে? আপ আপ আপনি বলুন, পরী আমার মেয়ে না? ওকে তো আমি খুব ভালোবাসি, আপনার মতোই। আজানের অশ্রু মধুর ডাকে ঘুম ভাঙে মাপতিহিমের। প্রত্যেক দিন এক সময়টাতে তার ওঠার অভ্যাস। সকালে নামাজ পড়ে এক্সারসাইজ করাটা তার নিত্যদিনের কাজ। আজও তার ব্যতিক্রম হলো না। মাপতিম আজানের শব্দে চোখ পিটপিট করে তাকালো। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পরীকে তার বুকের উপরেই পায়, তবে আজ তার ব্যতিক্রম। পরী তাকে ঝাপটে নেয়। মাহতিম ভ্রুদয় কুঁচকে তাকালো ডান পাশে। পরু অন্য কারোর দিকেই ঘুরে অন্য কাউকে ঝাপটে ধরে শুয়ে আছে। মাফতিন উঠে বসলো বিছানায়। মেয়ের দিকে তাকিয়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অপ্রত্যাশাতেও মেয়েটিকে এখানে দেখে চমকে গেল মাফতিন। নাইয়াব পরীকে ঝাপটে ধরে শুয়ে আছে। মেয়েটা কখন আসলো এখানে? কাল রাত 1টা পর্যন্ত সে ঘুমায়নি। নতুন হসপিটাল প্রজেক্টের কাজের ফাইল ডকুমেন্ট চেক করেছে। তারপর কখন যে চোখটা লেগে গেল। মাফতিন পরীর দিকে তাকালো। এমনিতেও মেয়েটা খুবই পরিপাটি করে
ঘুমায়। তবে আজ মেয়েটা এত বেখেয়ালি কেন? মাফতিন হাসলো দুজনের শোয়ার স্টাইল দেখে। নাইয়াব ডান দিকে কাত হয়ে পা ভাঁজ করে শোয়ার পরই নাইয়াবের গলার মুখ গুজে তার দু পা নাইয়াবের দু পায়ের মাঝে দেওয়া, আর তার ডান হাতখানা নাইয়াবের কামিজে ভেদ করে পেটের উপর রাখা, যার ফলে কামিজ ভেদ করার হাতে ফাঁক গলিয়ে নাইয়াবের ফর্সা উজ্জ্বল পেটের কিছু অংশ মাপতিমের চোখে পড়ল। বেহায়া চোখজোড়া নাইয়াবের উন্মুক্ত পেটেই আবদ্ধ রইল অনেকক্ষণ। হঠাৎ ঘুমের মধ্যে অস্বস্তি হওয়ায় চোখ পিটপিট করে তাকালো নাইয়াব। দূরে দূরান্তের তখনও আজানের ধ্বনি প্রতিফলিত হচ্ছে, তবে চারপাশে আধো অন্ধকার। নাইয়াব নিজের বুকে বুকে লেপ্টে থাকা পরীর দিকেই তাকালো। পরী ঠোঁটে মৃদু মৃদু হাসি রেখে কি জানি কি স্বপ্নে দেখেছে। নাইয়াব হাসলো, পরীর দিকে তাকিয়ে ঠোঁট বাড়িয়ে চুমো খেলো পরীর হাস্যরত ঠোঁটের কোণায়। চুমো শেষ, চোখ ঘুরতেই চোখে পড়ল মাপতিমের দিকে। মাপতিমের নজর তখনও নাইয়াবের উন্মুক্ত পেটের দিকে। নাইয়াব তার নজর খেয়াল করে নড়াচড়ে উঠল, চারপাশে নজর বুলিয়ে উন্না খুঁজে নিজের বক্ষভাজের উপর রাখলো। টেনে টুনে কামিজ খানা সোজা করে পরীকে সরিয়ে বিছানায় থেমে নেমে সাইফ সাফাই গাইতে বলল, আমাকে ছাড়া পরীর ঘুম হচ্ছিল না, তাই এসেছি। মাপতিন নিজের ঠোঁটোদয় চেপে ধরে বলল, আচ্ছা, মুখ বাঁকাচ্ছেন কেন? কই মুখ বাঁকাচ্ছি? এই ডক্টর, এই একদম মিথ্যে বলবেন না। মাপতিন দুপায়ে এগিয়ে এসে নাইয়াবের কপালে টোকা দিয়েই বলল, মুখ কখন বাঁকালাম? নাইয়াব মাপতামিমের কাণ্ডে থমথম খেয়ে গেল। আশেপাশে নজর বুলিয়ে মিনমিন করে বলল, সত্যি বলছি পরীর কারণেই এসেছি। আমি কখন না করলাম? হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে গিয়ে তাকে ডেকে এনেছে। নাইয়াব ফোঁস করে শ্বাস ছাড়ল নিজের মিথ্যে ধরা পড়ায়। তবুও সাইফ সাফাই গাইতে আস্তে করে বলল, একা ভয় করেছিল, তাই এসেছি। আচ্ছা। মাপতাহীনের হেলদোলহীন উত্তর কথাটুকু বলে ওয়াশরুমের পথে হাঁটা ধরল। নাইয়াব সেদিকে তাকিয়ে পুনরায় পরীর পাশে গিয়ে শুয়ে পড়ল। মাপতিহীন বের হলো তার 15 মিনিট পর। ওয়াশরুম থেকে বের হতেই নজরে আসলো নাইয়াব পুনরায় শুয়েছে বিছানায়। মাপতিহীন এগিয়ে গেল সেদিকে। নাইয়াবের পেছনে দাঁড়িয়ে মাঝারি আওয়াজে বলল, এই মেয়ে, এই। নাইয়াব নিরুত্তর। মাপতিন আবার ডাকলো, নাইয়াব উঠে নামাজ পড়বে না? নাইয়াব তবুও উত্তর করল না। তাই বাধ্য হয়ে মাপতিন নাইয়াবের হাত খানা আঁকড়ে ধরে টেনে তুলল বিছানার উপর। নাইয়াব সেভাবে বসে রইল, কোনো কথা বলল না। মাপতিম আবারও বলল, ওঠো, বিছানা থেকে, নামাজ পড়বে না? নাইয়াব একদম চোপ। মাপতিম পরপর 3 থেকে 4 বার একইভাবে ডাকলো, তবে নাইয়াব কোনো প্রতি উত্তর করল না। ফলাফল, মাপতিন নাইয়াবের হাত ধরে টেনে বিছানায় উপর বসিয়ে দিল তাকে। নাইয়াব মুখ বিরক্ত নিয়ে তাকালো, ওঠো না, আমার ঘুম পাচ্ছে, নামাজ পড়ে ঘুমাবে, ওঠো। নামাজ পড়বো না। নাইয়াব পুনরায় শুয়ে পড়ার প্রস্তুতি নিতেই মাপতিম তাকে সাথে সাথে উকো দিল, এই মেয়ে, বলছিলাম নামাজ পড়ে ঘুমাও। নাইয়াব মাপতিমের ধমকের সাথে সাথে চিল্লিয়ে উঠল, আরে আজব তো, এমন করছেন কেন? মাপতিমের স্পষ্ট উত্তর, নামাজ পড়ো, পড়া যাবে না। মাপতিম শুনল না তার কথা। নাইয়াবের হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে বাথরুমের সামনে নিয়ে বলল, আলসামি না করে অজু করে এসো। নাইয়াব সেভাবে দাঁড়িয়ে রইল, নড়ল না। নাইয়াবের চুপ থাকায় বিরক্ত হলো মাপতিন। মিনিট খানেক দাঁড়িয়ে নাইয়াবের কাণ্ড দেখে বিরক্ত সাহিত বলল, যাচ্ছ না কেন? নাইয়াব এ দফা জড়তাভাবে দাঁড়ালো, আশেপাশে নজর ঘুরিয়ে মাপতিনকে দৃষ্টি থেকে বেরুতে চাইল। মাপতিন তাকিয়ে রইল আরও 30 সেকেন্ড। সে বোধহয় বুঝলো নাইয়াবের অস্বস্তি, তাই পুনরায় কোনো কথা না বলে সরে গেল সেখান থেকে। মাপতিন সরে যেতেই হাঁপ ছেড়ে বাঁচলো, যাক, বিদায় হয়েছে। না হলে কি হতো, ইস, মান ইজ্জত আর থাকতো না। এই অবস্থাতে না জায়নামাজে বসিয়ে দিত। সকাল গড়িয়ে বেলা বাড়ছে, ঘড়ির কাঁটায় দেখাচ্ছে 9টা 40। নাইয়াব পরী দুজনেই ক্লাস শুরু ঠিক 10টায়, আর মাপতিমের 10টা 15 জরুরি অপারেশন। কথা অনুযায়ী অন্তত 1 ঘন্টার আগেই তার হাসপাতালে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু হঠাৎ করেই সকালে ড্রাইভারের বাবা মারা যাওয়ায় তাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে নাইয়াবের আজ ক্লাসে পরীক্ষা। পরিস্থিতি ইমার্জেন্সি হয়ে যাওয়ার তাকে কলেজে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে মাপতিন। যত দ্রুত নাইয়াবকে কলেজে নামানো যাবে, তত দ্রুত সে হাসপাতালে পৌঁছাতে পারবে। এই তাড়নায় গাড়ির গতি ক্রমেই বাড়ছে। রাস্তা প্রায় ফাঁকা, কোথাও জনজট নেই। শহরে ব্যস্ত সকাল যেন আজ অস্বাভাবিকভাবেই শান্ত। সেই শূন্য রাস্তায় গাড়ি ছুটছে দ্রুত, আবারও দ্রুত। স্পিডোমারের কাঁটা প্রতি মুহূর্তেই উপরের দিকে উঠেছে। নায়াব জানালার বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করলেও অস্বস্তি কাটাতে পারছে না। বাতাসের তীব্র শব্দ কানে লাগছে। গাড়ির বাড়তি গতি টের পেয়েও তার বুকে ধড়ফড় করতে শুরু করলো। হাতের তালু ঘেমে উঠল, গলা শুকিয়ে এলো। ভয়ে সে আস্তে করে সিটে হাত চেপে ধরলো। এই ডাক্তার, এই এই আস্তে করে চালান, গাড়ি আস্তে করুন। এত জোরে চালাচ্ছেন কেন? বয়স তো হচ্ছে আপনার, চোখে কম দেখেন কি না কে জানে। এই বয়সে যদি গাড়ি চালাতে গিয়ে কোথাও ধাক্কা লাগে তখন কি হবে বলুন তো? আপনার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকেও নিয়ে আমাকেও মরতে হবে। গাড়ি আসতে চালান, নায়েব একটানা বলেই যাচ্ছিল। তার কণ্ঠে ভয় আর বিরক্ত মিশেছিল। বয়স দিন দিন বাড়ছে, তাই না? এজন্যই তো আপনার চালানো গাড়িতে উঠতে চাই না। ভয় লাগে আমার। কখন কি করে বসবেন? এত বয়স্ক ড্রাইভার হলে চলে নাকি? ড্রাইভার তো হওয়া উচিত ইয়াং জেনারেশনের, যারা 2 কিলোমিটার দূরে মানুষকেও সহজে দেখতে পারে। এতক্ষণ চুপচাপ গাড়ি চালাচ্ছিল মাপতিন। নায়াবের হঠাৎ এমন কথায় সে চমকে উঠল। গাড়ির গতি ধীরে করে দ্রুত একবার তাকালো নাইয়াবের দিকে। নাইয়াব মাপতিনের দৃষ্টি দেখে একটু থমকে গেল। তারপর বিড়বিড় করে বলল, গাড়ি আস্তে চালাতেই তো হয়। ভয় হচ্ছে না নাকি? মাফতিম গাড়ির গতি আবারও কমালো, কিন্তু চোখে সরালো না তার দিক থেকে। গম্ভীর স্বরে বলল, কি বললেন? আমি বুড়ো? নায়াব সঙ্গে সঙ্গে বলে উঠল, বুড়োই তো। আপনার কি বয়স কম হয়েছে? কত বয়স বলুন তো? আমার থেকে অন্তত 15 বছর বড় তো হবে। তাহলে বুড়ো না হলে কি? মাফতিন আর কিছুই বলল না। নিজের গতিতে গাড়ি চালাতে লাগলো। মনে মনে নিজেও নায়াবের বয়সের হিসাব করতে লাগলো। সত্যি তো, তাদের বয়সের ডিফারেন্স তো এরকমই। মাফতিমের ভাবনার মাঝে হঠাৎ কিছু মনে করলো। তার ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে, মিসেস নাইয়াব মাফতিম ঠিক কতটা ইয়াং হলে 2 কিলোমিটার দূরেও দেখা যায়? সে যেন সেখানে আঁকড়ে রইল। ভালো লাগার মন মস্তিষ্ক পুলকিত হলো তার। মুখে বারবার উচ্চারণ করলো মাপতিহিমের বলা 3টি শব্দ, মিসেস নাইয়াব মাপতিম। তারপর কেটে গেল আরও কিছু সময়। লজ্জায় মাপতিমের দিকে দৃষ্টি না দিয়ে ছটফট করতে লাগলো। বারবার সিটে বসে নাড়াচাড়া করছে। তার অস্থির নাড়াচড়ায় মাঝে মাঝে গাড়িটাও কেঁপে উঠছিল। কিছুক্ষণ পর মাপতিম বিরক্ত বোধ করলো। মেয়েটা এত ছটফটানি তার ভালো লাগছিল না। তাই নাইয়াফের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, এত নড়ছো কেন? স্থির হয়ে বসে থাকতে পারছো না? ছটফটে মুখে এবার ঠোঁট চুপ করে, ভালো লাগছে না, আর কথা বলার মতো কিছু পাচ্ছি না, তাই সময় কাটানোর জন্য একটু নাড়াচাড়া করছিলাম। মাপতিম কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মনে মনে বিড়বিড় করলো, কি মেয়ে রে বাবা, কথা খুঁজে পাচ্ছে না বলে নড়াচড়া করে সময় কাটাচ্ছে। অন্যদিকে কলেজের ফাঁকা থাকলেও আজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভিড় অস্বাভাবিকভাবে বেশি। সম্ভবত শনিবার পরীক্ষা থাকায় সবাই ক্লাসে উপস্থিত হয়েছে। তাছাড়াও ভার্সিটি এলাকা বরাবরই জনবাহুল, তবে আজ যেন তুলনামূলকভাবে আরও বেশি মানুষের সমাগম। নাইয়াব নিজের কাঁধে ঝোলানো টোট ব্যাগটা ঠিক করে সামনে এগিয়ে গেল। তার গায়ে কালো রঙের বোরখা, গরমের মুখখানা খোলা, ঘামে ভেজা মুখ বরাবর রুমাল দিয়ে মুছতে মুছতে সে হাঁটছিল। আশেপাশে অনেকেই নিজেদের বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত, কিন্তু নাইয়াব কাউকে খুঁজে না পেয়ে সরাসরি ক্লাসরুমের দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই সামনে দাঁড়ালো এক ছেলে। নাইয়াব তাকে চিনতে পারল না। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে আপনি? ছেলেটার সঙ্গে সঙ্গেই বলল, ওই দিন তো তোমাকে আমার নাম্বার দিয়েছিলাম,
ফোন করতে বলিনি, করেননি কেন? তার কণ্ঠে ছিল চাপা দম্ভ। ছেলেটাকে দেখে বোঝাই যায় ভয় বা সংকোচ বলতে কিছুই নেই তার মধ্যে। মাঠে ঘাটে চলাফেরার অভ্যাস তো আত্মবিশ্বাসের ভরা নাইয়াব। যে কেউ দেখলেই তাকে পছন্দ করে। কিন্তু নাইয়াবের কাছে এসবের কোনো মূল্য নেই। সে বিবাহিত। সর্বোপরি মাহাতিকে ব্যতীত সে নিজেকে কারো সাথেই ভাবতে পারে না। বাবা মা বিহীন বেড়ে ওঠা মেয়ে সমাজের কিছু মানুষের কথার আঘাতে খুব কম বয়সে বড় হয়ে যায়। নাইয়াব নিজেও তার গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ এক নয়, এ কথায় সে ভালো করেই জানে। শহরে কিছু ছেলে জোর জবরদস্তি তো তার একদমই অপছন্দ। এরা অবহেলা অপছন্দ করে, জোর করে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই নিজের এসব ছেলেদের সাথে না জড়ানোই ভালো। তাই কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে চাইলো। এতে ছেলেটা যেন রেগে গেল। হঠাৎ করে তার হাত চেপে ধরল। নাইয়াব মুহূর্তে বিরক্ত হয়ে উঠল। অনুমতি ছাড়া স্পর্শ, এটা সে সহ্য করতে পারল না। সে সেকেন্ডও দেরি না করে ঘুরে দাঁড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল ছেলেটার গালে। চারপাশে তখন অনেক মানুষ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, গাল চেপে ধরে রক্ত চোখে নাইয়াবের দিকে তাকালো, যেন কিছু বলতে চাচ্ছিল। কিন্তু তার আগেই নাইয়াব দ্রুত সেখান থেকে চলে গেল। পেছনে থেকে ছেলেটার রাগে কাঁপতে কণ্ঠ ভেসে এলো। নাইয়াব দ্রুত সেখান থেকে চলে গেল। পেছন থেকে ছেলে তার আগে কাঁপতে কাঁপতে ভেসে এলো। দেখে নেবে তোমায়। আমাকে মারার সাহস দেখেছিল, এর ফল তোমাকে পেতেই হবে। ওই সুন্দর মুখে অহংকার আমি ভেঙেই ছাড়বো। মাইন্ড ইট। চারদিকে মেঘাচ্ছন্ন আকাশ, বিদ্যুৎ চমকানোর শব্দে মুখরিত পরিবেশ, বৃষ্টিময় আবেশে। রাস্তার আশেপাশে কেউ নেই বলেই চলে। শুনশান রাস্তার বিশাল বড় হসপিটালের সামনে এসে দাঁড়িয়ে আছে রুবাইদা। উদ্দেশ্য হসপিটালের ভেতরে যাওয়া। আর 7টার দিন সে বন্ধুদের সাথে আউটিংয়ে ছিল, তাই মাফতিমের সাথে দেখা হয়নি তার। তবে তার ট্যুর শেষ, বাসা যাওয়ার আগেই এখানে এসেছে সে শুধুমাত্র প্রিয় মানুষকে একটিবার নিজ চোখে দেখার জন্য। রুবাইদা হসপিটালের দিকে তাকালো। গেটের দিকে ভেতরে ঢোকার সময় ফোনের সেলফি ক্যামেরা বের করে দেখে নিল নিজের সুন্দর মুখশ্রী। ঘুরিয়ে ফিরে নিজের ক্যামেরায় দেখে ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলল, সুন্দরী তো লাগছে, তবুও ডাক্তারটা একটুও তাকাবেও না। রুবাইদা ভেতরে গেল। লোকটার হাড়ে ডাক্তার, লম্বা লাইন লেগে আছে রোগীর। এখন গেলে তো ফিরেও তাকাবে না, কথা তো দূর। রুবাইদা হাফ ছাড়লেন। এখন সময় দুপুর 12টা, মানে লাঞ্চ টাইম হবে আরও ঘন্টাখানেক পর। তাই আরও ঘন্টাখানেক তাকে অপেক্ষা করতেই হবে। রুবাইদা আশেপাশে তাকিয়ে একটা চেয়ারে বসলো। সময় কাটলে এভাবেই টানা 1 ঘন্টা। একইভাবে চেয়ারে বসে থাকার পর ঠিক জোহরের আজানের পর নামাজ আর লাঞ্চের জন্য সময় নিল মাফতিম। একটা সময় মাফতিমের সাথে দেখা করা রুবাইদা হঠাৎ উঠে দাঁড়ালো। নিজের এলোমেলো জামাকাপড় ঠিকঠাক করে মাফতিমের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে গিয়ে আলতো করে মাথার ভেতর দিয়ে বারে উকি দিতে লাগলো। সারাদিন রোগের দেখার পর মাফতিম তখন ভীষণ ক্লান্ত। দিনের এই সময়টুকু সে শুধু বিশ্রামের জন্যই রেখে দেয়। নামাজের সময় হওয়ার আগে 10 মিনিট চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। তারপর উঠে নামাজে যাবে, এটাই তার অভ্যাস। মাথাটা যেন ব্যথায় ঝিমঝিম করছে। নিজের বৃদ্ধা আঙুল ও তর্জনীয় সাহায্য কপালে ধীরে ধীরে ম্যাসাজ করছে সে। চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে আসে। সবকিছু নীরবে দাঁড়িয়ে দেখলো রুবাইদা। ঘামে ভেজা মুখ, এলোমেলো চুল। এই অবস্থাতেও মাফতিমকে কোনো সিনেমার হিরো থেকে কম লাগছে না তার কাছে। মনে মনে বলল, এই লোকটা ডাক্তার না হলে হলিউডের হিরো হলেও মন্দ হতো না। পরক্ষণে নিজের মাথায় আলতো চড়া মেরে ফিসফিস করে নিজের মনেই বলল, না না, ডাক্তারই ভালো। হলিউডের নায়ক হলে কত মেয়ে নজর পড়তো, তার চেয়েও এই লোক ডাক্তারই থাকুক। অন্য কারো কোনো মেয়ে নজর দেবে না, এই শান্তি। নিজের এলোমেলো ভয়ানক মুচকি হেসে 3বার দরজায় নক করল রুবাইদা। হঠাৎ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল মাফতিম। চারপাশে তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট রাশিদকে খুঁজল। এ সময় যে সাধারণ কাউকে চেম্বারে ঢুকতে দেয় না। সারাদিনে কাজের পর বিশ্রামের সময় সামান্য বিরক্তিও তার সহ্য হয় না। কিন্তু 1বার 2বার 3বার পর
নখ পড়তে অবশেষে দরজার দিকে তাকালো সে। ঠিক তখনই রুবাইদা দরজা একটু ফাঁক করে মাথা নেড়ে ভেতরে ঢুকিয়েছে। চোখে চোখ পড়ে গেল দুজনেই। রুবাদা হেসে বলল, মে আই কাম ইন মিস্টার মাফতিন। মাফতিন ক্লান্ত গলায় কিছু না বলে শুধু মাথা নাড়ালো। রুবাইদা মুখে সঙ্গে উজ্জ্বল হাসি ফুটে উঠল। খুশিতে ভরা মুখ নিয়ে সে ধীরে ধীরে চেম্বারের ভেতরে ঢুকে পড়ল। রুবাইদা চেম্বারে ঢুকতেই মেরুদণ্ড সোজা করে শরীর টান টান করে চেয়ারে বসল মাফতিন। কপাল থেকে আঙুল দুটো ধীরে ধীরে সরিয়ে নিল সে। ক্লান্তি স্পষ্ট হলেও নিজের গম্ভীর ব্যক্তিত্বকে কোনোভাবে ক্লান্তির আড়ালে হারাতে দিতে চাইছিল না। অবসন্ন শরীরটা সামান্য সোজা করে নিল। রুবাইদা চেয়ারে বসে চারপাশে অস্থির চোখে তাকাচ্ছিল, কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা অস্বস্তির। ঠিক তখনই গম্ভীর কঠিন স্বরে মাফতিন বলল, এখানে আসার কারণ কি মিস রুবাইদা? কথাটা শুনে রুবাইদার শরীর কেঁপে উঠল। হাত দুটো স্বাভাবিকভাবে মুচড়াতে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম। তাই কি? মাফতিন ভ্রু কুঁচকে তাকালো রুবাইদার দিকে, তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, ভাবলাম দেখা করে যাই। মাফতিন বিরক্ত হলো তার কথায়, তাই আগে থেকে আরও গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে আগেও বলেছি আবারও বলছি, কোনো কারণ ছাড়া হঠাৎ আমার চেম্বারে আসার আমি পছন্দ করি না। আশা করি ভবিষ্যতে এমনটা আর হবে না। মাফতিমের কথায় রুবাইদার বুকে কেঁপে উঠল। আশ্চর্য, কথাগুলো বকুনি না অপমান নাকি অন্য কিছু সে বুঝতেও পারল না। কণ্ঠটা এত শান্ত অথচ দৃঢ়, যেন কঠোরতার মাঝেও অদ্ভুত কোমলতা লুকিয়ে আছে। অতিরিক্ত ভালো লাগার আবেগের মাফতিমের কঠিন স্বরেও নমনীয়তা ছোঁয়া খুঁজে নিল রুবাইদা। আচরণ অথচ মাফতিম কত কঠিন স্বরেই না তাকে বলেছে। রুবাইদা তাকিয়ে রইল মাফতিমের দিকে, কিন্তু মাফতিম চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকালো। আমার সময় নেই। সংক্ষিপ্ত কথা বলে সে সামনের দিকে এগিয়ে গেল। রুবাইদা যেন কিছু বলতেই চেয়েছিল, কিন্তু মাফতিম থামলো না। সামনের দিকে পা বাড়ালো। ঠিক তখনই কোথা থেকে একটি ছোট বাচ্চা দৌড়ে এসে মাফতিনকে ঝাপটে ধরল। ছোট ছোট বাক্যে মিশ্রণে আধো আধো গলায় উচ্চারণ করলো, পাপা আই মিস ইউ। মাফতিম গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল। নিচু হয়ে মেয়েটিকে কোলে তুলে নিল সে। বাবাকে পেয়ে মেয়েটা আনন্দের কথার ফুলঝুরি ছুটিয়ে দিল। পরপর বাবার গালে দুটো চুমু খেয়ে বলল, আমি খুব মিস করছি তোমায়। হেসে বলল মাফতিন, সেও তোমাকে? মেয়ের কপালে চুমু দিয়ে বলল, সত্যি আমার বাবাকে এত মিস করেছে? মেয়েটা খুশিতে মাথা নাড়ালো, বাবার গলায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি। মাফতিন মেয়েকে নিয়ে নিজের কেবিনে থাকা সোফায় বসলো। সামনে থাকা টেবিলের থেকে একটা টিস্যু নিয়ে পরীর ঘামান্ত মুখ মুছে দিতে দিতে বলল, এত দৌড়ে এসেছো কেন মা? পড়ে গেলে ব্যথা পেতাম না তো পাপা। পলি ভালো করে দোল দিছে। তাহলে তো পরী বড় হয়ে গেছে। পরী বড় হয়ে গেছে। মাফতিন পরীর ঘুমান্ত মুখ মুছে দিয়ে গ্লাসে পানি ঢেলে মেয়ের মুখের সামনে ধরতেই পরী একটু পানি খেলো। এতক্ষণ দূরে দাঁড়িয়ে বাবা মেয়ের অনুরাগপূর্ণ ভালোবাসা দেখছিল রুবাইদা, কিন্তু আর বসে থাকতে পারল না সে। ছোট পরী আদুরে ভঙ্গি আরও কিউ কিউট সেন্স তার চেয়ারের উপর থেকে উঠিয়ে আনলো। মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। অন্য বাচ্চাদের প্রতি তার আগ্রহ বরাবরই কম, তবু ওই মেয়েটাকে একটু আদর করলে মাফতিম নজর সহজেই নিজের দিকে টানা যাবে, এই ভাবনাটাই অজান্তেই কাজ করছিল তার মনে। রুবাইদাকে কাছে আসতে দেখে পরি ছোট ছোট চোখ করে তাকালো। এইবার রুবাইদার দিকে, আবার মাফতিমের দিকে। একই কাজ 2-3 বার করার পর মাফতিন নিজেই মেয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মৃদু স্নিগ্ধ কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কি দেখছো মা? পরি আবার কৌতূহলে চোখে রুবাইদার দিকে তাকালো। ছোট তর্জনীয় তুলে ইশারা করে জিজ্ঞেস করলো, এটাকে? মাফতিন হালকা হাসলো।
সংক্ষেপে বলল, আন্টি। রুবাইদা মিষ্টি করে হাসলো এবং সামনে এগিয়ে মেয়েটিকে কোলে নিতে চাইলো, কিন্তু পরে তার কোলে গেল না, বরং বাবার গলা জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফেললো। মাপতিন এতে বিশেষ গুরুত্ব দিল না। তার মেয়ে এমনই, যাদের সঙ্গে খুব পরিচিত নয় তাদের কাছে সহজে যায় না। এই অভ্যাসটা সে নিজের মেয়ের মধ্যেই গড়ে তুলেছে। মেয়েকে আবার নিজের দিকে ফিরিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলো, কার সঙ্গে এসেছো? আম্মু। পরি চারপাশে তাকায়, কিন্তু কিচ্ছু বলল না। তারপর বাবার কোল থেকে নেমে দ্রুত পায়ে বাইরে চলে গেল। মাপতিমও উঠে মেয়ের পেছনে যেতে চাইলো, কিন্তু যেতে পারল না। তার আগেই সেকেন্ড অতিক্রমের মধ্যে নাইয়াবকে নিয়ে ভেতরে ঢুকলো পরি। মাপতিম দেখলো নাইয়াবকে, তার নিঃশব্দে ফিরিয়ে এসে সোফায় বসে গম্ভীর শ্বাস ফেললো। নাইয়াব পরির পিছু পিছু হেলাতে দুলাতে চেম্বারে ঢুকলো। সারাদিনে ক্লান্তিতে শরীরটা উম, চিটচিটে হয়ে আসে। মুখের নেকাব সরিয়ে নিজেকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করলো সে। চারপাশে এবার তাকিয়ে নিল। রুবাইদাকে চেয়ারে বসে থাকতে দেখেও কিছু বলল না। এটা হাসপাতাল, যে কোনো সময় রোগী আসতে পারে। তাই কিছু না বলে চুপচাপ গিয়ে মাপতিমের পাশে বসে পড়ল। পরে নিজের বাবা মা মেয়ের মাঝে গিয়ে নীরবে বসে রইল। আর নাইয়াবের আঙুল খুঁড়তে খুঁড়তে নিজের বকবকানি শুরু করলো বাবাকে উদ্দেশ্য করে। তবে মাপতিন নিরুত্তর। কখনো মেয়ের দিকে তাকিয়ে হাসছে, আবার কখনো নাইয়াবের দিকে তাকাচ্ছে, কখনো ঘাড় নাড়িয়ে সায় দিচ্ছে। তবে এই সব কার্যক্রম অধ্যাত্মিক বিরক্ত রুবাইদা। একই সোফায় বসে থাকা তিনজনকে দেখে মনে মনে সে খুবই রাগান্বিত। সুন্দর মুখশ্রী হাস্যরত নাইয়াবকে দেখে তার মনের কোনো কোমল যেন হাহাকার দেখা দিল। রুবাইদা তাকিয়ে রইল সেই দিকে। হঠাৎ চোখ জোড়া বড় বড় হয়ে গেল সামনের কাহিনী দেখে। মাফতিন পরীকে নিজের কোলে নিয়ে নাইয়াবের কাছে ঘেঁষে বসলো। সামনের টেবিলে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে নাইয়াবের মুখটা মুছে নিল। নাইয়াব চমকে গেল মাফতিহিমের কাজে। লজ্জায় রাঙা হয়ে গেল তার গালদ্বয়। ঠোঁট টিপে মিটমিটিয়ে হাসলো নাইয়াব। তবে নাইয়াবের সেই লাজুক হাসিও মাফতিহিমের কাণ্ডখানা এতটুকুও সহ্য হলো না রুবাইদার। সে চেয়ার থেকে উঠে মাফতিহিমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই মেয়েটা কে হয় আপনার? মাফতিহিম নিরুত্তর, যেন কোনো কথা উত্তর দিতে সে বাধ্য নয়। তবে এতক্ষণে উচ্ছ্বাস দেখা গেল পরীর চোখ মুখে। নাইয়াবকে মা হিসেবে অন্যের কাছে পরিচয় দিতে সে বারবারই খুব আনন্দ বোধ করে। তাই বাবার কোল থেকে উঠে খুবই উচ্ছ্বাসের সাহিত্য বলল, আন্টি দেখো দেখো, এটা আমার আম্মু। আমার আম্মু সুন্দর না বলো? পরীর মুখে আমার আম্মু কথাটা শুনে রুবাইদা যেন জমে গেল। চোখে বড় বড় হয়ে উঠল তার। বিশ্বাস করতে পারছে না কিছুই। কয়েকদিন আগেই তো রাশেদ বলেছিল মাফতিন ডিভোর্স। তাহলে এই মেয়েটা কে? নিজেকে সামলাতে না পেরে সে দ্রুত উঠে মাপতিমের সামনে গিয়ে দাঁড়ালো। গলা শক্ত করে প্রশ্ন করলো, মেয়েটা আপনার কে? মাপতিন তবুও চুপ রইল, যেন উত্তর দিতে বাধ্য নয়। নীরবতা আরো ভারী হয়ে উঠল। বারবার একই প্রশ্ন শুনে নাইয়াব বিরক্ত হলো খুব। মাপতিহিমের দিকে তাকিয়ে বিরক্ত সাহিত্যে বলল, এই ডক্টর ম্যানার্সের আচরণ করছেন কিন্তু উত্তর দিচ্ছেন না কেন? ওনাকে বলুন আমি আপনার বউ হই। বলুন। নাইয়াফের বিরক্তিকে আরও একটু বাড়িয়ে দিতে মাপতিম গম্ভীর স্বরে বলল, চিল্লাচ্ছ কেন? চুপচাপ বসে থাকো। এটা হসপিটাল, ভুলে গেল নাকি? রুবাইদা আহত চোখে তাকালো। মাপতিমের স্বীকারোক্তি না পেলেও মেয়েটার কথায় সভ্যতা ঠিকই খুঁজে পেল। চোখ জোড়া ছলছল করে উঠল কান্নায়। ভারী নিঃশ্বাস বের হলো মুখ থেকে। গলা থেকে বুক শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই। চারপাশে অন্ধকার দেখতে শুরু করলো, যেন তার নিজেকে সামলাতে না আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। রুবাইদা চোখ মুছতে বাইরে বের হতেই রাশেদকে দেখলো। সে দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল। তার মাথার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবশেষে সে ভেতরে প্রবেশ করে ধীরে জিজ্ঞেস করলো, স্যার, আপনি বিয়ে করলেন কবে? আমাকে তো জানালেন না। নাইয়া হালকা হাসলো। চেয়ারে হেলান দিয়ে শান্ত গলায় বলল, বিয়ে করলে কাউকে জানাতে হয়। এ কথা এই গম্ভীর লোক
থোড়াই জানে নাকি? কথাটা শুনে ঘরের পরিবেশে আরও অস্বস্তিকর হয়ে উঠল। রাশেদ থমথমকে গেল তার কথায়। মাপতিম বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এত কথা বলছো কেন? চুপ করে থাকো। অন্যদিকে নাইয়াব আবারও চঞ্চল স্বরে বলল, আমি প্রথমবার আপনার হাসপাতালে এলাম। একটু খাতির যত্ন করবেন না? কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন না? নাইয়াব একই স্বরে উত্তর করল, এটা রেস্টুরেন্ট নয়, এটা আমার কর্মস্থল। আর তার কথায় নাইয়াব ঠোঁট ফুলিয়ে চুপ করে গেল, কিন্তু চোখে তখনও মিশে আছে অভিমান আর অদ্ভুত এক হাসি। চোখে বারবার ভাসছে কিছুক্ষণ আগের মাপতিহিমে তার মুখ যত্ন করে মুছিয়ে দেওয়ার ঘটনাটি। বিকেলে রোগী দেখা শেষ করে নাইয়াব ও পরীকে নিয়ে একসাথে বাসায় ফিরেছিল মাপতিম। দুপুরে খাবারটাও তিনজনে সেখানেই খেয়েছে। নাইয়াবের কিচিরমিচির আলাপ আলোচনা মুহূর্তে যেন হাসপাতাল জুড়ে প্রায় ফিরে এসেছিল। হসপিটালে ওনারে ওনারের বউ এসেছে জানতে পেরে অনেকেই ভিড় জমতে থাকে তার চেম্বারে। তাদের সাথে নাইয়াব রসাত্ম কথাবার্তাও একে একে হাসপাতালের নার্স ও ডাক্তাররা তার কেবিনে এসে হাজির হতে লাগলো। এ পর্যায়ে রোগী দেখা কাজে মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়। এমন অবস্থায় মাপতিম কিছুতেই রোগী দেখা মনোযোগ দিতে পারছিল না। বাধ্য হয়ে নাইয়াবকে বাইরে পাঠাতে হয়েছিল। ডক্টর নীলার সঙ্গে নাইয়াব তার চেম্বারে গিয়েছিল। সেখানেও নাকি বেশ ভিড় জমেছিল। নার্স, মহিলা ডক্টর, ছেলে ডক্টর সবাইকে নিয়ে হাসি ঠাট্টা মেতেছিল নাইয়াব। সব কিছু দেখে রাশেদ নিজের শেখ শেখা জানায় মাপতিমকে। অবশ্য এতে অবাক হওয়ার কিছুই নেই। মেয়েটার চোখ মুখে দুষ্টু লেগে থাকে। সারাক্ষণ পাখির মতো কিসমিস করার যেন তার স্বভাব। বাসায় এসেছে প্রায় 10 মিনিট হবে। ফ্রেশ হয়ে মাপতিম রিমোট হাতে নিয়ে বাংলাদেশে পাকিস্তান ম্যাচ দেখতে বসেছে। আর নাইয়াব পরীকে নিয়ে রান্নাঘরে কী সব রান্না করছে কে জানে। তবে এই বয়সে মেয়েটার রান্নায় বেশ দর্শী, সেটাই স্বাভাবিক। ছেলেবেলা থেকেই তো তাকেই রান্না করতে হয়েছে। মাপতিন শেষবারের মতো ভাবনাগুলো ঝেড়ে ফেলল। সব পরিকল্পনা সরিয়ে রেখে খেলায় মনোযোগ দিল। খেলার মগ্ন থাকায় অবস্থাতেই নাইয়াবকে পরীকে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মাপতিহিমের খেলায় বিঘ্ন ঘটল। সে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। নাইয়াবের হাতে মাঝামাঝি আকারে একটা ট্রে, তাতে নানান কিছু সাজানো। মাপতিম বোঝার চেষ্টা করলো কি আছে সেখানে, কিন্তু বুঝতে পারল না। মাপতিমের চোখের ইশারায় বুঝেই নাইয়াব ঠাস করে ট্রেটা টেবিলের ওপর রাখলো। মাপতিমের দিকে তাকিয়ে ভেংচি কেটে পরীকে নিয়ে সোফায় বসতে বসতে বলল, তোমার কিপটা পাপা কি মনে করে নিজেকে? বলো তো মাম্মা। আমাকে টাকার গরম দেখায়। আমাকে, এ নাইয়াবকে। সামান্য একটু ফুচকা খেতে চেয়েছিলাম, সেটাও না করে দিল। লাখ লাখ টাকা কামায়, বড় বড় হাসপাতালে দালান গড়ে, অথচ একটু ফুচকা খেতে চাইলো তা পর্যন্ত কিনে দিল না। ভাবছে নাইয়াব বুঝি পারে না নিজের শখ মিটাতে। নাইয়াব বিরক্ত হয়ে মুখ বাঁকালো। পরীর একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকিয়ে চোখ পিটপিট করতে লাগলো। সে বুঝার চেষ্টা করছে কি হচ্ছে, কিন্তু কিছুই বুঝছে না। তবে মায়ের বানানো খাবার দেখে সে বেশ উচ্ছ্বাসিত হয়ে উঠল। বাবার পাশে এসে বসে বলল, মা তাড়াতাড়ি দাও। নাইয়া পাশে বসে বক্স করলো। মাপতিম দেখলো ভেতরে ফুলকো ফুলকো ফুচকা সাজানো। মনে মনে বলল, আস্ত বদমাইশি একটা মেয়ে। গাড়িতে আসার সময় রাস্তায় ফুচকা দেখে খাওয়ার জন্য বায়না ধরেছিল, আর সে আস্ত অস্বাস্থ্যকর বলে খেতে দেয়নি। নাইয়াব খেলে তো তার মেয়েটাও খেত। তাতে যদি পেট ব্যথা করতো মেয়েটার, যদি অসুখ হতো, সে ভেবেই তো না বলেছিল। অথচ এখন নিজেই বানিয়ে বসেছে। নাইয়াব বড় একটি প্লেটে ওর টিস্যু বানিয়ে পরপর 12টা ফুচকা সাজালো। বক্সে আরও ছিল, কিন্তু প্লেটে 12টাই ছিল। এরপর একে একে চটপটি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও সালাদ দিয়ে সাজিয়ে মাঝখানে ছোট বাটিতে তেঁতুল টক রাখলো। তারপর কিছু মনে পড়তেই পা বাড়ালো রান্নাঘরের দিকে। মিনিটখানেক ব্যবধানে ফিরে এলো হাতে চিনি, ফ্লোর আর টমেটো সস নিয়ে। ফুচকার ওপর হালকা করে ফ্লোর ছিটিয়ে সস দিল। একটা নিজের মুখে দিতে চোখ বন্ধ করে বলল, ইয়া, খুব টেস্টি।
সাথে সাথে হাঁ করে ফুচকা খাওয়ার জন্য। নাইয়াপ একটা ফুচকা পরীর দিকে বাড়িয়ে দিতেই মাপতিম ভ্রু কুঁচকে বলল, এই নিজে খাচ্ছ তো খাচ্ছ, আবার আমার মেয়েকেও এসব খাওয়াচ্ছ? নাইয়াপ সঙ্গে সঙ্গে জবাব দিল, এই শুনুন, বারবার আমার মেয়ে বলবেন না। পরি আমার জান বাচ্চা, ও খাবে আমিও খাবো, আপনি চুপ থাকুন। নাইয়াব পরির দিকে ফুচকা বাড়িয়ে দিতে মাপতিম বাদ সাধলো। নাইয়াবের হাত থেকে ফুচকা নিয়ে সঙ্গে সঙ্গে নিজের মুখে পুরে দিল। নাইয়াব চিৎকার করে উঠল তার কাণ্ডে, এই কী করলে সে এটা? পরি ফুচকা আপনি খেলেন কেন? বাবার কাণ্ডে পরি ফুপিয়ে উঠল ফুচকা না পাওয়ায়। তবে এতক্ষণে মাপতিহীন নিরুত্তর। সে নিজের বাটি থেকে একটা খালি ফুচকা নিয়ে তাতে টমেটো, শশা কুচি আর স্বাদ দিয়ে বানানো পুরীর দিকে ঝালবিহীন ফুচকা বাড়িয়ে দিতেই মুখ ঘুরিয়ে নিল পরি। সে তার আম্মুর মতোই খেতে চায়। হঠাৎ নাইয়াবের মনে পড়ল ফুচকাগুলো বেশ ঝাল হয়েছে। পরি তো এগুলো খেতে পারবে না। তাড়াতাড়ি মাপতিহিমের হাত থেকে একটা কম ঝালের ফুচকা নিয়ে পরির সামনে ধরে বলল, ইয়া সুইট মাম্মা, এটা খেয়ে দেখো, খুব টেস্টি। পরি ধীরে ধীরে খেতে লাগলো, একটা দুইটা তারপর তিনটা খেলো। আবার নাইয়াব সে একের পর এক ফুচকা খেতে খেতে সে প্রায় শেষবারে করে ফেললো। মাপতিন চুপচাপ তাকিয়ে সব দেখলো, কিছুই বলল না বলেই বা লাভ কি এই মেয়ে? থেরাই শুনবে তার কথা? ফুচকা খাওয়া শেষ করে নাইয়াব তাহলে মাপতিহিমের দিকে। সে নিচু হয়ে টিভির দিকে তাকিয়েই আছে, যেন চারপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই। এমন সময় নাইয়াব একটা দুষ্টুমি চেপে বসলো। মাপতিহিমের বিরক্ত করতে ফোন দিয়ে আটকে মনে মনে আর হাসপাতালের মাপতিহিম তাকে যেভাবে অন্য চেম্বারে পাঠিয়েছিল বিষয়টা মনে করে তার সাহেস্তা করতে এই সুযোগটায় লুফে নিল সে পরীকে নিজের ডান পাশে বসিয়ে নিয়ে গিয়ে বসলো ঠিক মাপতিহিমের ওর পরীর মাঝে। আচমকায় মাপতিহিমের হাত থেকে রিমোটটা টান দিতে গেল, কিন্তু পারল না। মাপতিহিম শক্ত করে ধরেছিল রিমোট। তবে আচমকায় রিমোট পড়ায় মাপতিহিম ভারসাম্য হারিয়ে নাইয়াবের দিকে ঝুঁকে পড়ল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা হঠাৎ করেই মাপতিহিম ঠোঁট ছুঁড়ে গেল নাইয়াবের গলায়। কাছে দুজনের থমকে গেল মুহূর্তেই। মাপতিহিম দ্রুত সরে গিয়ে বিস্ময়িত চোখে তাকালো তার দিকে। কিছু বলার আগেই আবার শুরু হলো রিমোট নিয়ে টানাটানি। এবার কেউ ছাড় দেওয়ার পাত্র নয়। নাইয়াব টানছে নিজের দিকে আর মাপতিহিম শক্ত করে ধরে রাখছে। তার বলিষ্ঠ দেহের শক্তিশালী থাবায় নাইয়াব হিমশীতল খায় নিজের সামলাতে। তবে সে হারাতে নারাজ। যে কোনো উপায়ে সে মাপতিহিমের থেকে রিমোট নিয়েই ছাড়বে। তবে শক্তিতে মাপতিহিমের সাথে সে পারবে না। তাই এই বুদ্ধি কাটিয়ে হঠাৎ দুষ্টুমি করে নাইয়াব ঠাস করে মুখ খোল মাপতিহিমের গালে চুমু খেলো মাপতিহিমের গালে। মাপতিহিম যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল, হাত থেকে রিমোট ছিটিয়ে পড়ে গেল সোফার ওপর। নাইয়াব এরূপ হঠাৎ কার্যক্রমে সে হেলে গেল সোফার ওপর। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে রইল, বুক দ্রুত ওঠানামা করছে, একদম যেন আটকে আসছে গলায়। আর নাইয়াব সে তখন যে রিমোট উদ্ধারের মিশনে ব্যস্ত। মাপতিহিমের হাত থেকে রিমোট তার পিঠে নিচে পড়েছে বুঝে পেয়ে নাইয়াব পা উঠিয়ে সোফার উপরে বসলো। মাপতিহিমের দিকে আবারও খানিকটা ঘনিষ্ঠ হয়ে মাপতিহিমের শরীরের দুপাশে নিজের দুপা ভর দিয়ে বসলো। নাইয়াব একদম সেটে গেল মাপতিহিমের শরীরের সাথে। তার মনোযোগ এখন মাপতিহিমের পিঠে নিচে বরাবর। মাপতিহিমের শরীরের উপর নিজের শরীর এলিয়ে দিয়ে মাপতিহিমের পিঠে নিচে হাত ঢোকানোর চেষ্টা করলো। ফলে তার চুলগুলো মাপতিহিমের চোখের মুখে লেপ্টে গেল। ঘন কালো সিল্ক রেশমির দীর্ঘ কেশীয়গুলোর মধ্যে একটা নেশানো স্প্রে পেল মাপতিহিম। নিজের চোখ দুটো বন্ধ হয়ে অবস্থাতেই ঘন ঘন নিঃশ্বাস টেনে শুনলো নাইয়াবের চুলগুলো নিজের অজান্তেই জোর আঁকড়ে ধরলো নাইয়াবের কোমর থেকে উরু। উত্তেজনা শুকিয়ে যাওয়ার ঠোঁট জোড়া বারবার ভিজিয়ে নিচ্ছে নিজের দিব্যার দিকে। মাপতাহিম পিট করে নিজের চোখ জোড়া খুলল। নাইয়াবের চুলের ফাঁক ফোঁড় দিয়ে ভেসে উঠল নাইয়াবের উন্মুক্ত ফর্সা গাল। মেয়েটা তার দিকে ঝুঁকে থাকায় কামিজের গলার নিচ থেকে নেমে এসেছে ফলাফল নাইয়াবের ফর্সা কোমর চোস্ট। মাপতাহিমের চোখের সামনে মাপতাহিম চোখ খিচে বন্ধ করে দিল। অনাকাঙ্ক্ষিত জিনিস নজরে পড়ায় মুহূর্তে খেয়ে ছাড়ল নিজের। অন্যদিকে পরি সোফায় বিপরীতে পাশে বসে তার পাপার মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
তার ছোট মাথা কিছুতেই ঢুকছে না নাইয়াব আর মাফতিহিম আসলে কি করছে। তার মনে হলো নাইয়াব বুঝি মাফতিহিমের সঙ্গে কোনো খেলায় মেতে উঠেছে। তাই সে হাতাহাতি দিয়ে মুখটা খিলখিল হাসিতে ভরে তুলল। উত্তেজনায় চোখ দুটো চকচক করে উঠল। ততক্ষণে নাইয়াব রিমোটটা হাতে পেয়ে উঠে বসে। বিজয়ের ভঙ্গিতে হেসে উঠল, দেখলো আমি জিতে গেছি, রিমোট তো আমার কাছে, আমি জিতে গেছি। তার খিলখিল হাসি থামে না। উত্তেজনার সোফা থেকে নেমে লাফাতে শুরু করলো। মাফতিহিম কিছু না বলে শুধু তাকিয়েই রইল। তার চোখে এখন এখানে ভাসছে নাইয়াবের উন্মুক্ত চেস্ট। মাফতিহিম উঠে বলল তর্জনীয় বৃদ্ধা আঙুল দিয়ে কপালে মালিশ করতে করতে দ্রুত পা বাড়ালো সিঁড়ির দিকে। সবে যেতে যেতে মনে মনে বলল আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইডিয়েট মেয়ে একটা। মাফতাহিনকে যেতে দেখে হুঁশ ফিরল নাইয়াফের মুখে আতঙ্ক আর লজ্জায় মিশ্রিত চিৎকার। হায় হায় হায়, কী করলাম আমি? সব লজ্জা শেষ। আমি এটা কি করে ফেললাম? এখন আমি এই মুখ দেখাবো কি করে? সামনে যাব কিভাবে? হায় হায়, আমি কি করলাম? দোতলা করিডরের উপর দাঁড়িয়ে রাগে ফুঁসছে নুসাইবা। এতক্ষণ নিচের ঘটা সকল ঘটনায় তার নজরে এসেছে। এই প্রথম নাইয়াবকে মাফতিমের এতটা কাছে দেখে রাগে লাল হয়ে গেল তার চোখ জোড়া। ডান বাম বাম হাতের মুষ্টিবদ্ধ করে হিস করে বলল, আমি তোমায় ছাড়ব না নাইয়াব। ইউ, আমার বাহু প্রতীক্ষিত মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছো তুমি। বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব ভেবেছো? তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। শুধু একটা সুযোগ পাই। সন্ধ্যা পেরিয়ে এখন রাত 2টো। নাইয়াব নিজের রুমে খাটের উপর শুয়ে আছে। বারবার চোখ বন্ধ করছে, আবার পিট পিট করে খুলছে। এটাই যেন তার আজকের একমাত্র কাজ। নিদ্রাহীন রাতটা কোনোভাবেই কাটছে না তার। সন্ধ্যায় মাফতিহীনের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে বারবার। সে যেন আর কোনোদিনও তার দিকে তাকাতেই পারবে না। খাওয়ার জন্য নিচে যায়নি সে। সেই যে রুমে ঢুকেছে, বের হওয়ার আর নামগন্ধই নেই। পরি অনেকবার টানাটানি করেছে তাকে নিচে নিয়ে যেতে, কিন্তু নাইয়াব যায়নি। যাবে বা কিভাবে? লজ্জায় যেন তার নাক কেটে যাচ্ছে। কেন যে সে এমন কাজটা করলো আল্লাহই জানে। এখন লজ্জায় রাঙা হয়ে আছে তার মুখ, গাল দুটো বারবার গরম হয়ে উঠেছে। আর সে বালিশের উপর মুখ গুজে লুকাতে চাইছে নিজেকে। রাতের খাবারটা সে আর পরি মিলে রুমে খেয়েছে। আশা আস আসমা খালা খাবারটা এনে দিয়ে গিয়েছিল। তার মুখে শুনেছে মাফতিম নাকি নিজের রুম থেকে বেরোয়নি। তার খাবারটাও রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথাটা শুনে পুনরায় লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল নাইয়াব। নিজের গালে হালকা চাপ দিতে দিতে বিড়বিড় করে বলল, এই লজ্জা বোধহয় আমি মরে মরে যাব। পরি তখন নাইয়াবের পাশেই ঘুমিয়ে পড়েছে। তাও অন্যদিকে কোনো খেয়াল নেই। সে তো চেয়েছিল আগের দিনের মতো আজও বাবা মায়ের মাঝখানে শুতে, কিন্তু নাইয়াবের কোনোভাবেই রাজি করানো গেল না। তাই বাধ্য হয়ে সে তার আম্মুর কাছেই শুয়েছে। রাতভর জেগে থাকার পর ফজরের আজান পরই নাইয়াবের চোখ মুখ নেমে এলো। সারা রাতের ক্লান্তি যেন একসাথে ভর করলো তার ওপর। কখন যে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। ঘুম ভাঙলো ঠিক দুপুর 12টায়। চোখ পিট পিট করে চারপাশে তাকাতেই পরীকে দেখতে পেল না। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুঁচকে গেল। মনে মনে ভাবলো হয়তো মাফতিম তাকে রাতে নিয়েই গেছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে পড়লো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার নজর পড়ল ঘড়ির দিকে। আয়নায় ঘড়ির উল্টো প্রতিফলিত দেখে একটু থমকে গিয়ে পেছনে ফিরে আসলো। সময়টা ঠিক করে দেখলো। ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল নাইয়াবের। তাড়াঘড়ি করে বিছানা থেকে নামলো সে। ওড়নাটা কাঁধে গুঁজে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য মাফতাহিনের রুমের সামনে গিয়ে কিছুক্ষণ দ্বিধা দাঁড়িয়ে রইল সে। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চারপাশে তাকিয়ে মাফতাহিন আর পরীকে খুঁজলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাড়াহুড়ো করে নিচে নেমে এলো সে। নিচে এসে দেখে
আসমা খালা টিভি দেখছে। তার সামনে গিয়ে দাঁড়িয়ে নাইয়াব প্রশ্ন করলো, খালা পরি কোথায়? আসমা খালা নাইয়াবকে দেখে মৃদু হেসে পাশে একটু জায়গা করে দিল। বলল, পরি তো মাপ্তাহিম বাবার সঙ্গে গেছে, মনে হয় স্কুলে নিয়ে গেছে। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকতে মানা করে দিয়েছিল। তারপর একটু তাকিয়েও অবাক আবার বলল, তোমার শরীর ঠিক আছে এখন? নাইয়া ভ্রু কুঁচকে তাকালো। কেন, শরীরে আবার কি হবে? আসমা খালার সাথে সাথে উত্তর করলো, মাপ্তাহিম নিজেই তো যাওয়ার আগে বলল, খালা রুমে নাইয়াব ঘুমাচ্ছে, শরীর হয়তো শরীর খারাপ, আপনি ওকে ডাক দিয়েন না, ঘুমাচ্ছে, ঘুমোক। নাইয়াব কথাটা শুনেই খুশি হলো খুব। মাহতিম তার খোলা খেয়াল রাখতে শুরু করেছে। আনন্দে পাখির মতো উড়ল খানিক, তারপর পরীর কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল তার। আস্তে আস্তে ধীরে গলায় বলল, পরী স্কুলে গেছে, আমাকে না নিয়েও যেতে পারতো। আসমা খালা হালকা হেসে বলল, না যেতে চাইনি তো, কিন্তু মনে হয় আজ ওর পরীক্ষা আছে। মাপতিম বোধহয় জানতো তাই জোর করে নিয়ে গেছে। তুমি আগে নাস্তা করে নাও, অনেক বেলা হয়ে গেছে। একা একা প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে দিল নাইয়াব। বই পড়ে টিভি দেখে আর বাড়ির আঙিনায় ঘুরে বেরিয়ে সময় কাটালো সে। তাদের বাসাটা একদম হাইওয়ের পাশে। চারপাশে শুধু বড় বড় দালান, প্রাকৃতিক ছোঁয়া বলতে কিছুই নেই। এমনকি বাড়িতে একটা ফুল গাছ অবধি নেই। ছাদসহ পুরো বড় উঠানটায় ফাঁকা পড়ে আছে। সেটা দেখে নাইয়াবের মনটা কেমন যেন খারাপ লাগা ছেয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, কোথায় কি রাখলে এই বিশাল বাড়িটা আরো সুন্দর হয়ে উঠবে। যদি চারপাশে সবুজের ঘেরা থাকতো, কত ভালোই না লাগতো। নিজের মতো করে পুরো জায়গাটাকে কল্পনা সাজিয়ে নিল। মাথায় এসব চিন্তা নিয়ে নামাজ শেষ করলো সে। ঠিক তখনই পড়ি এসে হাজির। আজ এত তাড়াতাড়ি কেন এলো সেটা নায়াব বুঝতে পারলো না, তবে সে ভীষণ খুশি হলো পড়ি এসেছে। পেছন পেছন বাড়িতে ঢুকলো মাপতিম, হাতে বড় বড় দুটো ব্যাগ, যা সোফার উপর রেখেই আসমা খালাকে ডাক লাগলো, খালা খালা। রান্নাঘর থেকে দৌড়ে এসে আসলো আসমা খালা। হ্যাঁ হ্যাঁ মাপতিম, বলো কি বলবে? খালা, আজ রুনিয়া আসবে এত বছর পর, তুমি জলদি ওর জন্য পছন্দের সব খাবার রান্না করো। ঘন্টা দুয়েক পরই চলে আসবে। মাপতিমের মুখে উৎফুল্লতা। নাইয়াব তাকিয়ে সেসব দেখলো। এর আগে মাপতিমকে কখনোই এত খুশি দেখেনি সে। তবে আজ এক মেয়ের জন্য তার মুখে এত খুশি দেখে নাইয়াবের মুখ কালো হয়ে গেল। মন কাঠুরে কোথায় যেন আঘাত লাগলো খুব। নাইয়াব তাকিয়ে রইল মাপতিমের হাস্যকর মুখের দিকে। খাওয়া দাওয়া শেষ করে মাপতিম সোফায় বসলো টিভি দেখার উদ্দেশ্য। তবে তার নজর একটু পরপর দরজার দিকে যাচ্ছে। তো আবার হাতে থাকা ঘড়ির দিকে নজর ঘুরানো এক পর্যায়ে তার চোখে পড়ল নাইয়াবকে। মেয়েটা চুপচাপ তার দিকেই তাকিয়ে আছে। আসার পর থেকেই সে মাপতিমের আশেপাশে ঘুরঘুর করছে। অথচ গতকাল সন্ধ্যায় কি একটা ঘটনা ঘটিয়েছিল যেটা ভেবে এখনো মাপতিমের মন অস্বস্তি। কিন্তু আশ্চর্য, নাইয়াবের মধ্যে তার কোনো ছাপই নেই, যেন কিছুই হয়নি। বরং আগের চেয়েও বেশি আপ্রণবস্ত হয়ে সে তার সামনে ঘুরে বেড়াচ্ছে। কখনো নেচে, কখনো কুদে খিলখিল করে হাসছে, কখনো আসমা খালার সঙ্গে গল্প করছে, কখনো পরীর সঙ্গে মেতে উঠেছে। আবার সুযোগ পেলেই মাপতিমকেও খোঁচা দিতে ছাড়ছে না। মাপতিম অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ের কি লজ্জা সরম বলতে কিছুই নেই। গতকালের ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি, এমনকি হাসপাতালে ও মন বসাতে পারেনি। কাজের মাঝেও বারবার সেই ঘটনাটা মাথায় ঘুরেছে। শেষমেশ বিরক্ত হয়ে আগেভাগে বাসায় ফিরে এসেছে সে। আর এদিকে নাইয়াব যেন কিছুই জানে না, কিছুই বোঝে না, এভাবে তার আশেপাশে ঘুরেই চলেছে। অন্যদিকে নাইয়াবের মনে চলেছে অন্য কিছু। সে মাপতিমের নজর সরাতে নিজের চঞ্চলতার সাহিত্য উদ্ভট সব আচরণ করছে ঠিকই, তবে তার মনে চলেছে এক অন্যরকম ঝড়। মাপতিম কোনো মেয়ের কথা বলল, যার আগমনে বার্তায় সে অতটা খুশি। কে হয় মেয়েটা তার? নাইয়াবের মাঝে ভয়ে দেখা মিলল। সে চুপচাপ হেঁটে গেল মাপতিমের কাছে, তাকে কিছু জিজ্ঞেস করার লক্ষ্যে। তবে তা কিছু বলার আগেই মাঝে এসে দাঁড়ালো পরি। নাইয়াবের হাত ধরে টানতে টানতে বলল, আমু। আমু। নাইয়াব বুকে গেল খানিকটা।
পরীর দিকে। মনে হালকা সকল সংকেত দূর করতে জোর করে হাসি টানল মুখে। শুকনো ঢোক গিলে চঞ্চলতার সহিত বলল, "কি হয়েছে মা?" পরী কিছু বলল না। নায়াবকে টেনে নিয়ে বসালো মাপতিমের পাশে। দুজনের মাঝখানে জায়গা করে নিজেও বসলো তাদের মাঝে। মাপতিম মেয়ের কাছে পূর্ণ দৃষ্টি দিল মেয়ের দিকে। মেয়ে কি বলবে তা জানার আগ্রহ তার চোখে মুখে বিদ্যমান। পরি তাকালো পরপর দুজনের দিকেই। তারপর দুজনেই হাত ধরেই বলল, "পাপা।" "ইয়েস প্রিন্সেস, প্রিন্সিপাল বলেছে আমাকে আমু পাপা নিয়ে যেতে।" মাহাতিম ভ্রু কুঁচকে তাকালো পরীর কথা বুঝতে না পেরে পুনরায় শুধালো, "কে বলেছে?" প্রিন্সিপাল মাহাতিম এই প্রথম মেয়ের কোনো কথা বুঝতে পারল না, তাই অসহায় চোখে তাকিয়ে রইল। মাহাতিম অসহায়ত্ব মিনিটখানেক মধ্যেই মুখ খুলল নাইয়া। পরিবলা কথাটি সুন্দর সাবলীলভাবে মাহাতিমকে বোঝাতে বলল, "প্রিন্সিপাল স্কুলে যেতে বলে আমাদের দুজনকে সেটাই বলল।" মাহাতিম বুঝল পরীর প্রিন্সিপালের অর্থ। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল নাইয়াবের দিকে। আজ প্রথমবারের মতো তার মনে হলো নাইয়াব তার চেয়েও অনেক বেশি পরীকে বুঝতে শিখেছে। আগে যেখানে পরীর আধো আহ্লাদে কথা কিছুই ঠিক মতো ধরতে পারত না, এখন যেন মেয়েটার প্রতিটি অনুভূতি তার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। সে হালকা হেসে মেয়ের দিকে তাকালো, স্নেহভরা কণ্ঠে বলল, "ঠিক আছে মা, কালকেই যাব।" পরি ভীষণ খুশি হয়ে গেল। মাঝখান থেকে লাফিয়ে উঠে দৌড়ে চলে গেল লিভিং রুমে। বড় ডল হাউসটা ভেতরে ঢুকে পড়ল সে। ভেতরে ঢুকেই আনন্দই নিজের মতো করে কথা বলতে বলতে চারপাশে খেলনা ছাড়িয়ে দিল। মাপতিম সেদিকে তাকিয়ে হাসলো। তবে নাইয়াবের নজর সম্পূর্ণ মাপতিমের দিকেই। আচমকার মাঝে ফাঁকা থাকা শূন্য জায়গায় পূর্ণ করে মাপতিমের গা ঘেঁষে বসলো। মাপতিম তাকালো নাইয়াবের দিকে। হঠাৎ মেয়েটা তার দিকে কেন ঘেঁষছে বুঝতে পারল না সে। তবে গতকালকের ঘটনায় মাথায় আসতে সে সরতে চাইল সেখান থেকে। তবে তার আগে নাইয়াবের কাণ্ড স্থির হয়ে গেল তার দেহে। নাইয়াব মাপতিমের কাঁধে মাথা রেখে তার কোমর আঁকড়ে ধরল, আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল মাপতিনকে। মাপতিমের শরীর ঠান্ডা হয়ে আসলো মুহূর্তেই। মাপতিন কিছু করবে তার আগে খেয়াল করলো নাইয়াবের শরীর কেঁপে কেঁপে উঠছে। মাপতিম চমকে তাকালো নাইয়াবের দিকে। ভরা ক্রান্ত অস্থির গলায় প্রশ্ন করলো, "নাইয়াব, এই কি হয়েছে? কাঁপছো কেন?" নাইয়াবের চোখে পানি মুছে তাকালো মাপতিমের দিকে। তার চোখে অসহায়ত্ব ভরপুর। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই কানে বাজলো কলিং বেলের শব্দ। নাইয়াব তাকালো সেই দিকে। তার সাথে সাথে মাপতিমও তাকালো। আসমা খালা দরজা খুলতে সেই দিকে এগিয়েছিল এগিয়েছে। আর নাইয়াব ও মাপতিম পূর্ণ দৃষ্টি তাকিয়ে আছে দরজার দিকে। দরজা খুলতে ভেতরে প্রবেশ করলো একটি মেয়ে, যাকে দেখতেই নাইয়াবের হাত সরিয়ে দ্রুত দরজার দিকে দৌড় দিল মাপতিম। কোনো দিক বিবেচনা না করে জড়িয়ে ধরল সামনের মেয়েটিকে। মুহূর্তেই চারপাশ ছড়িয়ে পড়ল কথার ঢেউয়ের উচ্ছ্বাস ও উৎফুল্লতা। চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ল নাইয়াবের। ধীরে পায়ে হাঁটা ধরল সিঁড়ির দিকে। মন কুঠুরিতে অভিমানের পাল্লা ভারী হলো বহুগুণ। তবে সেসব দেখার মানুষ নেই কোথায়। কোথাও নেই, চারপাশে শুধু শূন্যতা। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি, পর্ব ১৬ থেকে ২৪ চলবে।